আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের এমসিকিউ এবং জ্ঞানমূলক নিয়ে কথা বলবো। পুরো লেকচারটাই খুবই বেসিক সমৃদ্ধ হবে, অনেক বেসিক থাকবে, তোমাদের সৃজনশীলেও খুব কাজে লাগবে। যতটা মিনিমাইজ করা যায় আমি করব, হ্যাঁ, যতটা মিনিমাইজ করা যায়। আমি তো মানে খালি পড়ে এটা উত্তর পড়ে ওটা উত্তর বললে তো আসলে হয় না, তাই না? তোমরা এখানে শেখার জন্য আসছো, গাইডে যেমন লেখা আছে আমিও যদি তেমন বলি তাহলে তো হয় না। আর একটা রিকোয়েস্ট, একটু লং টাইম ভিডিওগুলো দেখার অভ্যাস করো, হ্যাঁ, যেগুলো লং টাইম ভিডিও। তোমরা যদি মনে করো 30 মিনিটে 4 নম্বর অধ্যায়ের সব এমসিকিউ শেষ, 20 মিনিটে 4 নম্বর অধ্যায়ের সব এমসিকিউ শেষ, এই ভিডিওগুলো আলটিমেটলি তোমাকে কিচ্ছু দিতে পারবে না, হ্যাঁ, তোমার বেসিক ডেভেলপ করবে না। আর এমসিকিউ সাধারণত কমন আসে না কিন্তু। ওকে, চলো সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি। ফার্স্ট এমসিকিউ, বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে? আমরা জানি যে কাজের যে মূল ইকুয়েশন সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থেটা, রাইট? এফ এস কস থেটা, যেখানে এফ কি? এফ হচ্ছে বস্তুটিকে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা, এস কি? এস হচ্ছে বস্তুর তাতে সরণ কত হচ্ছে সেটা, এবং থেটা কি? থেটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। বল ও সরণের মধ্যবর্তী কোণ একটু তো মনে করিয়ে দিতে হবে, তাই না? এরপরে এত বোঝাবো না। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন করেছে কি যে কখন বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ আসলে শূন্য হবে। তো ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থেটা, আমরা জানি যে যদি থেটা 0 ডিগ্রি হয়, রাইট, তাহলে ডাব্লিউ কত হবে? এফ এস কস 0, কস 0-র মান কত? 1, দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল হয় এফ এস, রাইট? এবং এই যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি সেই দিকেই যায় তাহলে এখানে থেটা কত ডিগ্রি হয়? থেটা হয় মূলত 0 ডিগ্রি। কিন্তু যদি বস্তুকে এই দিকে বল প্রয়োগ করা হয় আর বস্তু যদি এই দিকে যায়, সাপোজ এখানে থেটা আছে, সাপোজ থেটা এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই দিকে বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখব? ডাব্লিউ ইকুয়াল এফ এস কস 30 ডিগ্রি, রাইট? এইভাবে কোণ বাড়তে বাড়তে যদি এমন হয়, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি তার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যায়, তাহলে কেমন হবে? ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থেটার জায়গায় কত বলতে হবে? 90 বলতে হবে। কস 90-র মান কত? 0। তার মানে কাজের মান কত হবে? 0 হবে। দ্যাট মিনস থেটা যখন 0 হবে তখনই একমাত্র কাজের মান কি হয়? শূন্য হয়। এবং তোমাদেরকে আরও একটু মনে করিয়ে দিতে চাই, যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি সেই দিকে যায়, অর্থাৎ বলের ডিরেকশন এবং সরণের ডিরেকশন যদি সেম হয় তখন কাজের মান হয় সর্বোচ্চ। যখন বলের ডিরেকশনের সাথে কাজের ডিরেকশনের মান বাড়তে থাকে তখন কাজের মানটা কি হয়? কমতে থাকে। বাড়তে বাড়তে যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সরণ যদি তার সাথে 90 ডিগ্রি করে হয় তখন কাজের মান হয় 0। এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি এই দিকে যায় তখন কাজের মান কি হয়? নেগেটিভ। এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি ঠিক তার উল্টা দিকে যায় তখন কাজের মান কি হয়? সব থেকে বেশি নেগেটিভ। মানে সর্বোচ্চ ঋণাত্মক কাজ হয় যখন থেটা কত ডিগ্রি হয়? যখন থেটা 180 ডিগ্রি। এখন তোমরা চিত্র দেখে ভাবতেছো কি যে এইরকম কখন হয় যে আমি এদিকে বল প্রয়োগ করছি আর বস্তু এদিকে যাচ্ছে? এরকম কি হয়? হ্যাঁ, হামেশাই এই কাজগুলো তোমরা করো। কিভাবে করো আমি দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে সারফেস, এটা কি পৃথিবী, হ্যাঁ, এটা পৃথিবী। তাহলে সাপোজ এখানে একটা বস্তু আছে, রাইট? এটা একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি। এই গাড়িকে পৃথিবী কোন দিকে বল প্রয়োগ করছে? এইদিকে বল প্রয়োগ করছে। গাড়িটা যাচ্ছে কোন দিকে? এই দিকে যাচ্ছে। তাহলে দেখো তো এখানে বলের দিক আর গাড়ির যাওয়ার দিক কোনটা? 90 ডিগ্রি হয়ে আছে, মানে থেটা কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি। তাহলে যদি কেউ তোমাকে বলে এখানে পৃথিবী কর্তৃককৃত কাজ কত? পৃথিবী কর্তৃককৃত কাজ যেহেতু বলের সাথে সরণ 90 ডিগ্রি, তাহলে পৃথিবী কর্তৃককৃত কাজ হয়ে যাবে 0। কিন্তু যদি বলে গাড়ি কর্তৃককৃত কাজ কত, তাহলে এখানে থেটার দিক এবং সরণের দিক কিন্তু সেম, মানে বলের দিক এবং সরণের দিক কিন্তু সেম, তখন একটা কাজের মান থাকবে। ওকে, আবার সাপোজ এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এটা নিচে হচ্ছে আমাদের পৃথিবী। এই বস্তুটাকে তুমি এদিকে উঠাচ্ছ, তাহলে এই বস্তুর ওপরে ভালো করে দেখো, তুমিও বল প্রয়োগ করছো, পৃথিবীও কিন্তু বল প্রয়োগ করছে। পৃথিবী বল প্রয়োগ করছে কোন দিকে? নিচের দিকে। তুমি উঠাচ্ছ কোন দিকে? উপরের দিকে। তাহলে একটাবার ভাবো তো, পৃথিবী কর্তৃককৃত কাজ কি হবে? এখানে পৃথিবী কর্তৃককৃত কাজ হবে নেগেটিভ।
কারণ এখানে থেটা কত ডিগ্রি হয়ে আছে, থেটা হয়ে আছে 180 ডিগ্রি। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, আমি তো ফুল আলোচনা করতে পারবো না, আমি জাস্ট মনে করিয়ে দিয়ে গেলাম, জাস্ট মনে করে দিলাম। এবং এখানে বলেছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হলে শূন্য। ক্লিয়ার? আর কিছু নয়। ঠিক আছে, চলো, এরকম একটা সৃজনশীল আমরা করেছিলাম। তার মানে আমাদের আনসার হচ্ছে মূলত গ নাম্বার। নেক্সট, একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বলে ঘষা হলো, কি ঘষা হলে কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো। একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বলে ঘষা হলো। আচ্ছা, কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো। আচ্ছা ঠিক আছে, ভালো করে বোঝো। আমরা শক্তি সমান কি জানি, আমাদের ইকুয়েশন কেমন, যে শক্তি ইকুয়ালি কিন্তু আসলে কাজ, রাইট? এবং যদি কাজই হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা এফ এস বলতে পারি, এই ইকুয়েশন খুব আমাদের চেনা। আবার কাজ ইকুয়াল যদি শক্তি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ এমভি স্কোয়ারও বলতে পারি, রাইট? আবার এখান থেকে আমরা কি বলতে পারি, কাজ কিন্তু এমজি এইচও আসলে বলতে পারি, যে কোনো কিছু সম্ভব। এখন কোন কাজ সেটা আলাদা ব্যাপার। তো আমাদেরকে বলা হচ্ছে একটা কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন ঘষা হলো, কাঠটিকে 4 সেন্টিমিটার টানা হলো, তুমি কত শক্তি ব্যয় হলো। তাহলে এটা নিশ্চয়ই শক্তি, আমি বলতেই পারি এটা কাজ, কিন্তু কাজ আর কাজ ইকুয়াল তো শক্তি, তাই না? তাহলে এখান থেকেই বের করা যাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফ কত, এফ হচ্ছে তোমার 3 নিউটন, তাহলে বসিয়ে দিবা 3। কত সেন্টিমিটার টানা হলো, 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই 100। এটা যা হবে সেটাই আনসার। ওকে, এটার উত্তর দেখো এটা কত আসে, সেটাই আনসার হবে। স্বাভাবিক ব্যাপার তো, কিচ্ছু নয় বাবা, কিচ্ছু নয়। তোমাকে সিম্পলি বলা হলো যে এই একটা বস্তুতে 3 নিউটন বল প্রয়োগ করা হলো, এতে করে বস্তুটা সরণ হলো 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে তুমি কত কাজ করলে? কাজ মানেই তো আসলে শক্তি। তাহলে তুমি ডাব্লিউ ইকুয়াল কি বের করে দিলে, ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস বের করে দিলে। এই কাজ আর শক্তি তো সেম। নেক্সট, নিচের কোনটি কাজের একক? দেখো, কাজের একক আমরা সাধারণত কাজ এবং শক্তি একই জিনিস, এবং শক্তির একক জুল হলে কাজের এককও আমরা কি বলি, জুলই বলি। কিন্তু এখানে আসলে জুল নেই, অন্য কিছু আছে, রাইট? তো আমরা একটু কাজকে দেখি কিভাবে লেখা হয়। কাজ ইকুয়াল এফ ইন্টু এস। তাহলে কাজের একটা একক হচ্ছে নিউটন মিটার, একটা একক কি বাবা, নিউটন মিটার। দ্বিতীয় আর একটা একক এফ ইকুয়াল কি লেখা যায়, এম এ এস, রাইট? তাহলে এইবার দেখো তো, এম এর একক কি, কেজি। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্বর্ণের একক কি, মিটার। তাহলে এটা এরকম হবে যে কেজি মিটার মিটার গুণ হয়ে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, গুড। নিচের কোনটি শক্তির একক? শক্তি আর কাজের একক তো সেম। শক্তি এবং কাজ কি বাবা, শক্তি ইকুয়াল যদি কাজ হয় তাহলে কাজের একক যা হবে শক্তির একক তাই হবে। একটু আগে কাজের একক আমরা কত দেখেছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এটা কোথায় আছে, এখানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, গ নাম্বার। ক্লিয়ার? নেক্সট, শক্তির মাত্রা কোনটি? ওকে, মাত্রা বের করো। মাত্রা বের করতে কি করতে হবে, আমাদের যে লব্ধ রাশিগুলো রয়েছে এটা হচ্ছে ক্ষমতার একক। ও, শক্তির মাত্রা, তাই না? ঠিক আছে, তাহলে শক্তি ইকুয়াল আমরা কি বলতে পারি, কাজ। তাহলে কাজ ইকুয়াল কে এফ ইন্টু এস। ওয়েট, দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিও না। ওকে, যেমনটা বলছিলাম যে আমাদের শক্তির মাত্রা বের করতে বলেছে। তো শক্তি আর কাজ তো একই জিনিস, কাজের মাত্রা আর শক্তির মাত্রা সেম। এফ, এটাকে দেখো, যতগুলো যৌগিক রাশি থাকবে, যৌগিক রাশিকে মূলত মৌলিক। যৌগিক রাশি মানে কি, যেই রাশি অন্য রাশির সমন্বয়ে গঠিত। যেমন এ কার সমন্বয়ে গঠিত, ভি বাই টি। ভি আবার কার সমন্বয়ে গঠিত, এস বাই টি, তার সাথে টি। তাহলে এস সরণ,
তো তুমি 1 কিলোমিটারকে ভাঙলে বা 1 মিটারকে ভাঙলে হাফ মিটার বের হবে, আরও ভাঙলে আরও হাফ হবে, সময়কে ঘন্টাকে ভাঙলে মিনিট হবে, মিনিটকে ভাঙলে সেকেন্ড হবে, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি, তো এটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। তো এখানে যতগুলো যৌগিক রাশি আছে সবগুলোকে ভেঙে নিতে হবে। এফ ইকুয়াল কি এম এ এস, স্মরণকে ভাঙলে তো আর কিছুই পাওয়া যায় না, সেই স্মরণে বের হবে, স্মরণটাই ছোটো ছোটো হবে, আর তো কিছু হবে না। এম ভরকে ভাঙলে কী হবে, ভরটাই ছোটো হবে, আর তো কিছু হবে না। এ মানে কি, এ মানে হচ্ছে ভি বাই টি ইন্টু এস। এরপর এম ভি মানে কি এস বাই টি, আর এই টি তো আগের মতো রয়েই যাবে, তার সাথে হচ্ছে এস। এইবার এটা কি ভর, ম্যাস, তাই না? ভরের ইংলিশ কি ম্যাস, তাহলে এটা দেখো বড় হাতের, রাইট? এস আর এস, এই দুইটা এস তো উপরে, এস মানে কি এটা দৈর্ঘ্য, মিটার, লেন্থের মতো, তাহলে এল স্কোয়ার হবে। নিচে দুইটা টি আছে না, তাহলে টাইম, জাস্ট বড় হাতের টি স্কোয়ার লেখো, তাহলে আলটিমেটলি এটা কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তার মানে এটাই হচ্ছে আমাদের শক্তির একক। যদি কাজের একক বলতো তাহলেও এটাই হতো। নেক্সট, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। প্রশ্ন হচ্ছে কিউ কিস লিয়ে? তার কারণ হচ্ছে যে তুমি একটাবার ভাবো, এই যান্ত্রিক শক্তি থেকেই কিন্তু শব্দ শক্তি উৎপন্ন হয়। একটা যন্ত্র চলছে, সেই যন্ত্র থেকে শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। এই যন্ত্র থেকেই কিন্তু বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, একটা যন্ত্র চলছে সেখান থেকে বিদ্যুৎ শক্তি আমরা পাচ্ছি, রাইট? এই যন্ত্র থেকেই কিন্তু তাপ শক্তি উৎপন্ন, একটা যন্ত্র চলছে সেখান থেকে ইঞ্জিনটা আস্তে আস্তে কী হচ্ছে, হিট হচ্ছে। তাহলে এই শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে আসলে যান্ত্রিক শক্তি। নেক্সট, একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে? কি বলেছে? একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে। আচ্ছা, ভরবেগ মানে কি? ভরবেগ হচ্ছে আমাদের এমভি। গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার। এই দুটা যদি সমান হয়, তারা বলেছে কত বেগ হলে এই দুটা সমান হবে, তো দুটাকে সমান করে দাও। তার মানে কি এমভি ইকুয়াল হাফ এমভি স্কোয়ার, রাইট? ওকে, এম এম কেটে যাবে কারণ একই বস্তুর জন্য কাজ করছি আমরা, রাইট? হাফ এ পাশে এসে হবে 2v, ওপাশ হবে ভি স্কোয়ার। তো উভয় পাশ থেকে একটা ভি কেটে দাও, উভয় পাশ থেকে একটা ভি কেটে গেলে এখানে শুধু থাকবে 2 আর এখানে থাকবে শুধু ভি। তো মানে ভি ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড হলে ভরবেগ এবং গতিশক্তি কী হবে, সেম হবে। নেক্সট, 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে চললে এর গতিশক্তি কত জুল হবে? ওকে, গতিশক্তি, গতিশক্তির একক, গতিশক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইকে দ্বারা। ইকে ইকুয়াল কি হাফ এমভি স্কোয়ার। আমাদেরকে গতিশক্তি বের করতে বলেছে, রাইট? আচ্ছা, কত দেওয়া আছে? 90 কেজি, তাহলে বস্তুর ভর কত দেওয়া আছে? 90 কেজি, রাইট? এবং তারা বলেছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চললে, তাহলে বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে 50কে কী করে দিতে হবে? প্রথমে 1000 দ্বারা গুণ করে মিটার করে দিতে হবে, আর টাইম আছে আওয়ার, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, মানে আওয়ার থেকে মিনিটে আসলে 60 মিনিট, মিনিটকে সেকেন্ড করলে আবার 60 দ্বারা গুণ করতে হয়, তাহলে 60 × 60 3600। তো এখানে ভি পেয়েছো তুমি, এখানে তুমি কি করবা, এই হাফ, ওই যে এম, এম কত 90, আর এই ভি এখানে যা আসবে সেই ভিটা এখানে বসিয়ে দিয়ে স্কোয়ার করে দেবা, তারপর এখানে যা আসবে সেটাই আনসার, দেখবা কার সাথে মিলছে। এগুলো তোমাদেরকে করতে হবে এবং খেয়াল রাখবা এখানে তো জুল দেওয়া দরকার ছিল, দেয়নি, ভালো হয়েছে। ওকে, নেক্সট, নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করল। তার নিজের ভর 55 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, আমরা জানি যখন কোনো একটা স্বাভাবিক অবস্থান থেকে, ভালো করে, এটা সাপোজ ভূপৃষ্ঠ, এখানে একটা বস্তু ছিল, হ্যাঁ, সাপোজ এর ভর 5 কেজি, এই বস্তুকে যখন এখান থেকে এখানে ওঠানো হয় তখন তার ভেতরে কোন শক্তি স্টোর হয়? যখন ভূমি থেকে, স্বাভাবিক উচ্চতা থেকে কোনো উচ্চতায় ওঠানো হয়, বলে স্বাভাবিক অবস্থান থেকে যখন অন্য কোনো অবস্থানে বস্তুকে নিয়ে আসা হয় তখন তার মধ্যে বিভব শক্তি স্টোর হয়, রাইট? এটা আমরা জানি। তো বিভব শক্তি ইকুয়েশন কি? ইপি ইকুয়াল এম জি এইচ। দেখো আমার লেকচারগুলো সিকোয়েন্সিয়াল, কিন্তু তুমি 3 নম্বর অধ্যায়ের লেকচারও দেখতে হবে, তারপর 4 কন্টিনিউ করো, কারণ 3-এ এমন কিছু আছে যেটা 4-এ হেল্প করবে, রাইট? তো এখানে একটা বস্তু ছিল, তার মধ্যে কোনো শক্তি থাকে না। কেন থাকে না? কারণ এম তো মান থাকে G9.8, এইচ কত? যেহেতু ভূমির সাথে লেগে আছে, এইচ কত হয়? এইচ হয়ে যায় 0। যখন তুমি এখানে বস্তুটাকে উঠাইলা তখন তার মধ্যে একটা শক্তি স্টোর হয়, কারণ তখন এইচের মান আর 0 হয় না, রাইট?
তো এই শক্তিটা কোথা থেকে আসে আমি সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম যে আমরা জানি শক্তি সংরক্ষণশীল নীতি বলছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তাহলে এখানে যদি শক্তি 0 হয় তাহলে এখানে শক্তি কীভাবে তৈরি হলো? এর কারণ হচ্ছে আমি তো বস্তুটাকে উঠিয়েছি, তো আমার কষ্ট হয়েছে, তার মানে আমার মধ্য থেকে শক্তিটা এই বস্তুর মধ্যে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমার মধ্য থেকে শক্তি কিভাবে আসলো? আমার মধ্যে শক্তিটা কি থেকে আসলো? খাদ্য বস্তু থেকে এসেছে। আমি তো খাবারটা খেয়েছি না, সেই খাদ্য বস্তু থেকে আমার মাঝে সেই রাসায়নিক শক্তিটা এখানে বা তোমার বিভব শক্তিতে কনভার্ট হচ্ছে। আমার দেহের রাসায়নিক শক্তি এখানে বিভব শক্তি হিসেবে কনভার্ট হচ্ছে, যেগুলো আমি বেসিক ভিডিওতে অনেক বলেছি। এটা MCQ ক্লাস বাচ্চা, ওকে? আমি এই জন্য সব বলতে পারছি না আসলে, এবং অনেকেই বিরক্ত হবে যে স্যার এগুলোর কত বলবেন আপনি। আচ্ছা, পারেন না নাকি আর কিছু? এম কত ভর উঠছে? মূলত উঠছে হচ্ছে 10 কেজি। 10 কেজি উঠছে, ও কি নিজে উঠছে না? ভর কি শুধু 10 কেজি উঠছে? মানে তুমি যদি 10 কেজি মাথায় নিয়ে উপরের দিকে যাও, তোমার কি নিজেকে উঠাতে হয় না? অবশ্যই উঠাতে হয়। তুমি যখন 10 মিটার উপরে থাকো, তোমার মধ্যে কি বিভব শক্তি সৃষ্টি হয় না? হ্যাঁ হয়। তোমাকে 10 মিটার উচ্চতা থেকে যদি ফেলে দেই, তাহলে তুমি কিন্তু বায়ু কণিকাগুলোকে বল প্রয়োগ করবা, সরাবা, তার মানে কি তুমি কাজ করবে এবং পড়বা। তোমার নিজের মাঝেও কি হবে? শক্তি স্টোর হবে, কারণ তুমি শুধু 10 কেজি ভরের বস্তুকেই উঠাচ্ছ না, তুমি নিজেও তো উঠছো, তাই না? তাহলে এখানে মোট ভর কত হবে? 10 + 55, রাইট? 10 + 55, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত মিটার উচ্চতায় উঠানো হয়েছে বাবা? 850 মিটার। এটা দেখো কত হয়, যা আসবে তার সাথে জুল থাকবে। ক্লিয়ার? দেখো এটা কত হয়, এটাই আনসার। ওকে, বোঝা গিয়েছে? কোনো ডাউট, কোনো প্রবলেম? কথাগুলো তো আর বেশি বলতে পারি না, আমি চাইলেও বেশি বলতে পারি না, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এটা দিয়ে লাভ কি? হ্যাঁ, নেক্সট বলছে বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পেলে তার গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে? আমি চাইলেই সহজ MCQ নিতে পারি, কিন্তু আমি জানি অনেক স্টুডেন্ট আছে অনেক মেধাবী, এবং তারা এই MCQগুলোতেই মূলত তাদের সমস্যা হয়। আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করব। যখন বলা হয় কত শতাংশ বৃদ্ধি পাবে, কত শতাংশ বৃদ্ধি পাবে, এর মিনিংটা আগে তোমাদেরকে বোঝাই। ওকে, সাপোজ কোনো একটা সংখ্যা, সাপোজ 100 থেকে ভ্যালু হয়ে গেল 120, রাইট? তো বলো তো কত বৃদ্ধি পেয়েছে? 20 বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, তাই না? 10 বাড়লে 10%, 20 বাড়লে 20%, 30 বাড়লে 130 হলে 30%, 140 হলে 40%, 150 হলে 190 হলে 90%, 200 হয়ে গেলে 100%, মানে 100 থেকে 100% বেড়ে আরও 100, দ্যাট মিনস 200 হয়েছে। তাহলে যদি আমি বলি 100 থেকে 120 হয়েছে, তোমার কমন সেন্স বলছে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন কি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি 20% বৃদ্ধি, এটা তুমি বলে দেখে বুঝতে পারছো। কিন্তু সংখ্যা যদি এত সহজ না হয়, কঠিন সংখ্যা হয়, তখন কীভাবে ব্যাখ্যাটা হয়? ব্যাখ্যা হয় আসলে এইভাবে, বৃদ্ধিটা হিসাব করা হয় এইভাবে যে পরে কত ছিল মাইনাস আগে কত ছিল, রাইট? এটা কত হবে? 20 হবে, রাইট? 20 হবে, 20 হবে। এখন 20-এর সাথে যেহেতু কত শতাংশ লেখা আছে, স্টুডেন্টরা করে কি এর সাথে 100 গুণ করে দেয়। 100 গুণ করলে এর সাথে কেমন হয়ে যাবে? এর সাথে 100 গুণ করলে কত হবে বলো তো? এর সাথে 100 গুণ করলে তো দেখাবে 2000। কত দেখাবে? 2000। তো 2000% বৃদ্ধি হয়েছে না? এইভাবে এই এক্সপ্রেশনটা কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি যে আগে ছিল 100, পরে হচ্ছে 120, আগে ছিল 100 ডিভাইডেড বাই আগে কত ছিল সেটা দিতে হয়। তাহলে কত হবে? তাহলে ওপরে হবে 20, নিচে হবে 100, ভাগ করলে কত হবে? 0.2। যেহেতু শতাংশতে বলছে, সুতরাং এইবার এর সাথে 100 গুণ করতে হবে। 100 গুণ করলে কত হবে? 20 হবে। যেহেতু 100 তুমি গুণ করেছো, সেই জন্য এটাকে এখন কি বলতে হবে? 20% বলতে হবে। ক্লিয়ার? তবে যখন বলবে যে কত শতাংশ বৃদ্ধি পায়, তাহলে কিভাবে লিখতে হবে তোমাকে? পরে কত হলো সেটা, আগে কত ছিল সেটা, ডিভাইডেড বাই আগে কত ছিল, তার সাথে কত গুণ করতে হয়? তার সাথে 100 গুণ করতে হয়, তবে কত শতাংশ বৃদ্ধি পায় সেটা বোঝায়। তার মানে এই পুরোটা মিলিয়ে বোঝায়, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যে কত শতাংশ বৃদ্ধি পায়, এভাবে লেখা হয়। এখন তারা বলছে কি দেখো তো,
তারা বলছে এইভাবে যে গতি শক্তি কত শতাংশ বৃদ্ধি পায়। তাহলে আমরা কিভাবে হিসাব করব যে গতি শক্তির বৃদ্ধি একই রকম কনসেপ্ট, গতিশক্তির বৃদ্ধি পরের গতিশক্তি, দ্যাট মিনস T2 বা EK2, আগের গতিশক্তি EK1 ডিভাইডেড বাই আগের গতিশক্তি ক্লিয়ার ইনটু 100। ওকে, তাহলে EK2 বাই EK1 থাকবে এখানে EK2 বাই EK1 মাইনাস EK1 কেটে গেলে শুধু এখানে কত থাকবে 1 ইনটু এখানে কত থাকবে আসলে 100। আলটিমেটলি তোমার এটা হচ্ছে আনসার। এখন তোমার কি বের করতে হবে, পরের গতিশক্তি কত এবং আগের গতিশক্তি কত, এরকম বের করতে হবে তোমার। ব্যাপারটা কি বুঝতে পারছো কি পারো নাই বলো, বুঝতে পারছো কি পারো নাই? ওকে, এখন দেখো তারা দিয়েছে কি বস্তুর ভরবেগ, তারা দিয়েছে কি বস্তুর ভরবেগ। দেখো এটা একটা বড় প্রশ্ন, আমি করাচ্ছি কারণ এটা তোমাকে অন্য কোথাও করাবে না, আমাকে তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে নাকি, কষ্টটা আমারই হোক, আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা এভাবে কেন লিখলাম, ব্যাখ্যা দিয়েছি। এখন আমার আসবে আসলে পরের গতিশক্তি ডিভাইডেড বাই আগের গতিশক্তি। এখন তো তারা গতিশক্তি পরে কত ছিল আগে কত ছিল সেটা তো দেয়নি, তারা দিয়েছে কি ভরবেগ। তাহলে ভরবেগের সাথে গতিশক্তির কি সম্পর্ক আমাকে সেটা বের করতে হবে। চলো আমরা চেষ্টা করি। আমরা গতদিন দেখেছিলাম যে ইকে ইকুয়াল আসে p²/2m, মনে আছে তোমাদের? মনে না থাকলে একটু বলে দিচ্ছি যে আমরা এভাবে লিখেছিলাম যে ইকে ইকুয়াল হাফ mv², রাইট। তারপর আমরা করেছিলাম যে ঠিক আছে হাফটা এখানে যাক, একটা এক্সট্রা একটা এম নিয়েছি, তার এই এমটা চলে গেল নিচে, এক্সট্রা এম নিয়েছিলাম, তাহলে এখানে হবে m² v² ডিভাইডেড বাই 2m, তারপর হয় এম ভি পুরোটার উপরে স্কোয়ার দেই, তারপর হয় 2m গত দিনের, এখানে হয় p/p²/2m। ক্লিয়ার? তাহলে ইকে ইকুয়াল কি হয় p²/2m হয়। এটা হচ্ছে সম্পর্ক গতিশক্তির সাথে ভরবেগ। যেহেতু দিয়েছে ভরবেগ, তাহলে গতিশক্তির সাথে ভরবেগের আমাকে সম্পর্ক নির্ণয় করতে হচ্ছে আলটিমেটলি। তাহলে আমি দেখলাম যে ইকে ইকুয়াল p²/2m। বস্তুর ভর কেমন হয়? বস্তুর ভর নির্দিষ্ট হয়, সমানুপাতিক হয়। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে ইকে p² লিখতে পারি? হ্যাঁ পারি। কেন পারি আমি ব্যাপারটা ব্যাখ্যা করছি। দেখো আমরা F ইকুয়াল কি লিখি, g m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d² লিখি কি লিখি না? লিখি। আসলে এই সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল এমন যে F এমন হয়, তাই না? তো যখন আমরা সমানুপাতিক ধ্রুবক দ্বারা গুণ করে দেই, দ্যাট মিনস যখন আমরা এখানে g নিয়ে আসি তখন এইটার পরিবর্তে কি আসে, এটা g এর মান কত? g এর মান 6.673 10⁻11। তার মানে যখন আমরা মানটা উঠিয়ে দেই তখন সমানুপাতিক ধ্রুবক আসে, আর যখন সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে দেই তখন মান আসে। তাহলে কোনো একটা নির্দিষ্ট মানের পরিবর্তে অবশ্যই আমরা সেখানে সমানুপাতিক ধ্রুবক দিতে পারি, এটা প্রুফ করে। তাহলে আমাদের দেখো এখানে এই যে এই মানটা হচ্ছে 2mটা কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু, তাই না? তাহলে তার পরিবর্তে আমরা সমানুপাতিক ধ্রুবক দিতে পারবো কি পারবো না? পারবো, রাইট? তার পরিবর্তে কিন্তু আসলে পারবো। এখন এটা হচ্ছে আমাদের মূলত এই সম্পর্ক, রাইট? এখন আমি গতদিন ব্যাখ্যা করেছিলাম এইভাবে যে এখান থেকে আসলে কিভাবে লেখা যাবে যে ইকে বা EK1 k² মানে একটা সমানুপাতিক ধ্রুবক এরকম দেওয়া যাবে 1 নম্বর ইকুয়েশন। মানে আমরা ওই 2m না লিখে আমরা k লিখলাম, সমস্যার তো কিছু নাই। আবার EK2 k এরকম লেখা যায়। গত ক্লাসগুলোতে ব্যাখ্যা করা হয়েছে এগুলো, যারা জানো না তাদের জানা চাই। তাহলে দেখো তো এখন যদি তুমি EK2/EK1 করো, কঠিন লাগলে স্কিপ করো। EK2 দেখো এখানে লাগবে কি EK2/EK1, তাহলে EK2/EK1 করলে আলটিমেটলি কি হবে, কে কেটে যাবে, কে কেটে যায় হবে কি p²/p1²। ক্লিয়ার হওয়া? তার মানে এইবার দেখো আমরা গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক কিন্তু নির্ণয় করে ফেলেছি। এখন দেখো বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি করলে, তাহলে আগে ভরবেগ কত ছিল আমরা জানি না। তাহলে সাপোজ আগে ভরবেগ ছিল p1 = mv, রাইট?
পরে ভরবেগ P2 ইকুয়াল হয়েছে P1 প্লাস P1 এর কত পার্সেন্ট? 20%। P1 এর 20%। তখন আগে ভরবেগ ছিল আমাদের, সাপোজ এভাবেই লেখো, পূর্বের ভরবেগ P1। তারা বলেছে বস্তুর ভরবেগ এত বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি পেয়েছে। কোথা থেকে? আগে যা ছিল সেখান থেকে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল? সাপোজ P1 ছিল, পরে কত হয়েছে? P2। তাহলে কত হয়েছে? P1 প্লাস P1 এর 20%। ক্লিয়ার? তাহলে এই P2 ইকুয়াল এখানে কি দেখাবে? দেখো এখানে 20% হলে তাহলে 20 ডিভাইডেড বাই 0.2 হবে। আচ্ছা দেখো, P1 প্লাস 0.2 P1, তাহলে এখানে একটা P1, এখানে 0.2 P1, তার মানে এটা হবে 1.2 P1। ক্লিয়ার হওয়া? তাহলে তুমি এখানে P1 পেয়েছো, ভালো করে বুঝবা, এখানে কি পেয়েছো? P1 পেয়েছো, আর এখানে 1.2 P1 পেয়েছো। এখন এগুলো দেখো এই জায়গায় বসিয়ে দিতে পারবা কি পারবা না? অবশ্যই। আর P2 জায়গায় এটা বসাতে পারবা কি পারবা না? অবশ্যই। এটা কি? P1 কি? পূর্বের ভরবেগ। এইটা কি? 20% বৃদ্ধি করার পরের ভরবেগ। তার মানে এই P1 স্কোয়ার, এই P1 এর জায়গায় এই P1 বসবে, আর এই P2 এর জায়গায় 1.2 P1 বসবে, তাই না? তো বসলে আলটিমেটলি কি হবে দেখো তো? কঠিন লাগা উচিত নয় বাবা, এগুলো কঠিন লাগা উচিত নয়, এগুলো লাগবে আলটিমেটলি। তাহলে ওপরে P2 স্কোয়ার, P2 ইকুয়াল কত আসছে? 1.2 P1 স্কোয়ার, তাহলে 1.2 P1 স্কোয়ার, আর নিচে আসছে শুধু P1 স্কোয়ার। আলটিমেটলি এরকম হবে 1.2 হোল স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার ডিভাইডেড বাই P1 স্কোয়ার। এটা কেটে যাবে, থাকবে শুধু কি? 1.2 হোল স্কোয়ার। তার মানে EK2 বাই EK1 কত আসছে? 1.2 হোল স্কোয়ার। এই জায়গায় 1.2 হোল স্কোয়ার করে দাও, তারপরে 1 থেকে বিয়োগ করে দিয়ে 100 দ্বারা গুণ করে দিলে যেটা আসবে সেটাই আসলে আনসার। কি করেছি আসলে দেখো তো পুরো অঙ্কটাই। বলছে গতিশক্তির বৃদ্ধি, তাহলে পরের গতিশক্তি মাইনাস আগের গতিশক্তি ডিভাইডেড বাই পূর্বে আগের গতিশক্তি ইন্টু 100, এটাই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আমরা দেখলাম যে এখান থেকে EK2 বাই EK1 আসছে, কিন্তু আমাদেরকে তো আসলে পরের গতিশক্তি আর আগের গতিশক্তি দেওয়া নাই, আমাদেরকে দেওয়া আছে ভরবেগের বৃদ্ধি। আমরা চিন্তা করলাম তাহলে ভরবেগের সাথে গতিশক্তির কী সম্পর্ক? আমরা দেখলাম যে EK ইকুয়াল P স্কোয়ার বাই 2m, ভরবেগের সাথে এটাই গতিশক্তির সম্পর্ক। তো আমরা দেখলাম এটা তো আসলে কনস্ট্যান্ট। এটা কি? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি হয় তার পরিবর্তে আমরা সমানুপাতিক ধ্রুবক নিতে পারি, আমরা নিলামও তাই, সমানুপাতিক চিহ্ন নিতে পারি, নিলাম। এবং এই রকম সম্পর্ক যদি আসে তখন আমরা এভাবে লিখতে পারি, গত ক্লাসে ব্যাখ্যা হয়েছে। 1 এবং 2 নম্বর ইকুয়েশন আসলো, যেহেতু EK2 বাই EK1 লাগবে, সেটা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করে দিলাম, ভাগ করে দিলাম, EK2 বাই EK1 আসলো। তো EK2 বাই EK1 আসলে কে কেটে যাবে, উপরে থাকবে P2 স্কোয়ার, নিচে থাকবে P1 স্কোয়ার। P2 কি? পরের ভরবেগ, P1 কে আগের ভরবেগ। তো তারা বলেছে বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি, তাহলে আগে যত ছিল, আগে কত ছিল? আগে ছিল P1, সেখান থেকে 20% বৃদ্ধি, তাহলে আগে ছিল P1, সেই P1 এর 20% বৃদ্ধি করা হলো। তাহলে P2 কত আসতেছে? 1.2 P1। তাহলে আমি কি করলাম? EK2 ডিভাইডেড বাই EK1 ওই মানগুলো বসিয়ে দিলাম, আলটিমেটলি কেটে গেল, থাকলো শুধু 1.2 হোল স্কোয়ার। তার মানে EK2 বাই EK1 হচ্ছে 1.2 হোল স্কোয়ার। এই ভ্যালুটা শুধু এখানে বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। তারপর যেটা আসবে সেটাই, ঠিক আছে? তারপর যেটা আসবে সেটাই। এখন দেখো পারো কি না, বুঝেছো কি না দেখো, না বুঝলেও অত চিন্তার কিছু নাই। এগুলো আসলে তোমার যখন নটরডেমে কেউ পরীক্ষা দেবে বা ভালো রেজাল্ট করতে চাইবে তাদের জন্য এগুলো, হ্যাঁ, যে চান্স পাচ্ছে যাবে বুয়েট, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, তাদের জন্য এগুলো। সমাধান তো করে দিছি না। একটি 1 কেজি ভরের বস্তু 10 মিটার উঁচু থেকে পড়তে শুরু করলো। বস্তুর বিভব শক্তি যখন 60 জুল হয় তখন গতিশক্তি কত? ভালো করে এইভাবে বোঝো। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে বস্তুটা কোথায় ছিল? এখানে ছিল। কত কেজি ভরের বস্তু? 1 কেজি ভরের বস্তু 10 মিটার উঁচু থেকে পড়তে থাকলো, ঠিক আছে, পড়তে শুরু করলো। বস্তুর বিভব শক্তি যখন 60 জুল, সাপোজ বস্তু এই জায়গায় যখন আসলো তখন তার ইপি কত হলো? ইপি হচ্ছে 60 জুল, রাইট? ইপি 60 জুল, এই জায়গায় ইপি 60 জুল। তখন গতিশক্তি কত? দ্যাট মিন্স এই জায়গায় ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার কত সেটা বের করতে বলেছে। ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার কত সেটা বের করতে বলেছে। এখন
ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা খেলবে যে ঠিক আছে এই জায়গায় গতিশক্তি বের করতে চাইলে এই জায়গায় বস্তুর হাফ, বস্তুর ভর কত 1, এই জায়গায় বস্তুর বেগ কত সেটা বের করতে হবে। তাহলে ভি সে জানবে না, ভি স্কোয়ার ইকুয়াল 1 নম্বর ইকুয়েশন সে লিখবে, ভি বের করার চেষ্টা করবে। দেখো একটাবার ভালো করে বোঝো, আমাদেরকে বিভব শক্তি দেয়া আছে 60 জুল, তার মানে এই জায়গায় বস্তুর বিভব শক্তি কত 60 জুল, ঠিক আছে। তাহলে ইপি ইকুয়াল যদি আমরা 60 জুল লিখতে পারি, তাহলে এমজি ইপি মানে কি আবার এমজি এইচ মানে হচ্ছে 60 জুল। তাহলে এইচ ইকুয়াল কত হবে, এইচ ইকুয়াল 60 ডিভাইডেড বাই হবে এমজি। তাহলে 61 হচ্ছে এটা 1 আর এটা হচ্ছে জি হচ্ছে 9.8। তাহলে আলটিমেটলি এটা যেটা আসবে একটু ক্যালকুলেটর দরকার, হ্যাঁ এখানে একটু ক্যালকুলেটর দরকার, স্টুডেন্টরা ভুল করবে, এখানে কমন মিস্টেক হবে বাচ্চাদের। 9.8 কত আসছে 6.12 এত মিটার হাইট আসতেছে। এখন বাচ্চারা যে কমন মিস্টেকটা করে, এই এইচ এর মানটা তারা কি করে যে ভি স্কোয়ারের মান তারা কীভাবে বের করে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh করে। তারা ভাবে যে এই জায়গায় বস্তুর বেগ 0 ছিল, তারা 0 বসিয়ে দেয়, 2gh এর মান তারা 6.12 বসিয়ে দেয়। এইটাই হয় রং, এটা রং। কেন রং? কারণ তুমি যখন এইচটা বের করছো, বিভব শক্তি ভালো করে, বিভব শক্তির এইচ কার উপর ডিপেন্ড করে, ভূমি থেকে কত হাইটে আছে তার উপর ডিপেন্ড করে। তো এই যে এটা বের হয়েছে, এটা কোন উচ্চতা, এই উচ্চতা বের হয়েছে না, মূলত এই উচ্চতা হচ্ছে 6.12। কারণ তুমি বিভব শক্তির এইচ বের করছো, বিভব শক্তি ডিপেন্ড করে ভূমি থেকে কত উপরে আছে। তাহলে যখন বিভব শক্তি দিয়ে তুমি হাইট বের করবা, তখন যে হাইটটা আসবে সেটা ভূমি থেকে হাইট বোঝাবে। এখন বেগ বের করতে গিয়ে ওই হাইট বসালে হবে না, বস্তু কতটুকু গতিশীল ছিল, এখান থেকে এই পর্যন্ত গতিশীল ছিল, তাহলে এই জায়গার উচ্চতা কত সেটা তোমাকে বসাতে হবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো আমার কথা? তাহলে পুরোটা যদি 10 হয়, এটা যদি 6.12 হয়, বাকি এইটা কত হবে সেইটা এখানে বসাতে হবে, তাহলে অঙ্ক হবে। এটা একটা প্রসেস। দ্বিতীয় আর একটা প্রসেস আছে। কোন প্রসেস? দ্বিতীয় প্রসেস হচ্ছে, আমরা যেহেতু জানি যে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, তাহলে আমরা দেখব যে এই জায়গায় মোট কত বিভব শক্তি আছে। এই জায়গায় মোট কত বিভব শক্তি থাকবে, এমজিএইচ হিসাব করো। এমজিএইচ, এম কত 1, জি কত 9.8, আর এইচ কত, এইচ হচ্ছে কত মিটার উচ্চতায় আছে, কত রে 10 মিটার, 10, তার মানে হচ্ছে এটা হবে 98 জুল। কত জুল? 98 জুল। তার মানে বস্তু এই জায়গায় কত জুল শক্তি নিয়ে আসে, 98 জুল শক্তি নিয়ে আসে। বস্তু যখন পড়বে তখন বিভব শক্তি কমবে, গতিশক্তি বাড়বে, যে পরিমাণ বিভব শক্তি কমবে সেই পরিমাণ গতিশক্তি বাড়বে। তাহলে এই পজিশনে এসে যদি বিভব শক্তি হয় 60 জুল, তাহলে গতিশক্তি কত হবে, 98 মাইনাস 60, এটাই আনসার, 38 জুল। এটাও একটা আনসার, যার যেভাবে মন চাইবে সেটা করবা। কনসেপ্টটা কীরকম, যে এই জায়গায় বেগ কত, মানে এখানে বেগ কত সেটা জানলে আমি এই প্রসেসে অঙ্ক করতে পারবো। আবার আমার লজিক যদি এটা খেলে যে গতিশক্তি আর বিভব শক্তি তো যোগফল সবসময় সমান হয়, তাহলে এই জায়গায় বিভব শক্তি যা হবে, মোট যে বিভব শক্তি হবে, এই জায়গায় যদি বিভব শক্তি 60 হয়, তাহলে বাকিটা থাকবে গতিশক্তি। এই তো 98 মাইনাস 60, এভাবেও করতে পারো। কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি কত গুণ হবে, বলছে বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে। আচ্ছা, সম্পর্ক দেখো তো কেমন, ইকে হাফ এমভি স্কোয়ার, ইকের সাথে ভিটা কেমন বর্গ আকারে আছে, তাহলে ভি যদি 2 বসাও, তাহলে ভি এর মান 2 বসলে 2 এর উপর স্কোয়ার করলে কত হবে, 4 হবে। দ্যাট মিন্স বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। এইভাবে এটা হচ্ছে শর্টকাট, এটাই শর্টকাট, যে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। আর যদি তোমার মনে চায় যে না এভাবে করবা, তুমি একদম ফুল প্রসেসে, যে যদি ভাবো যে প্রাথমিক অবস্থায় গতিশক্তি ছিল হাফ এমভি স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলা, বেগ দ্বিগুণ করা হলো, রাইট, তার মানে বেগ পরে কি কত হয়েছে, 2v হয়েছে। তাহলে পরের গতিশক্তি, সাপোজ এটা ইকে 1, ইকে 2, পরের গতিশক্তি হাফ এম, একই ভরের বস্তুই ছিল, বস্তুর ভর চেঞ্জ হয়নি, সুতরাং এম এমই আছে, দ্বিগুণ তার মানে কি 2v, তার উপরে স্কোয়ার, রাইট। তো এটাকে আলটিমেটলি লিখলে কি হবে, এভাবে শিখতে হয় বাবা, শিখতে হয় রে। 4v স্কোয়ার, আলটিমেটলি 4টাকে সামনে নাও, 4টাকে সামনে নিলে কি হবে, হাফ এমভি স্কোয়ার। তো হাফ এমভি স্কোয়ার আসলে কি ছিল, আগের গতিশক্তি ছিল, তাহলে 4 ইন্টু ইকে 1 লেখা যেতে পারে, কারণ হাফ এমভি স্কোয়ার মানে তো ইকে 1, তাহলে এটা কি ছিল, ইকে 2।
তাহলে পরের গতিশক্তি আগের গতিশক্তির 4 গুণ হবে। যেভাবে মন চায় সেভাবে করো। নেক্সট, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? ওকে, লিখে ফেলো 1 কিলোওয়াট আওয়ার। কিলো মানে কি 1000 দ্বারা গুণ করে দাও। আওয়ার মানে ঘন্টা, ঘন্টাকে তুমি যদি মিনিট করো তাহলে কত হবে? 60। মিনিটকে আরও সেকেন্ড করো, আবার 60। তার মানে এটা হবে আসলে 36, তারপরে হবে 5টা শূন্য, 1 2 3 4 5, এত জুল হবে। আমাদেরকে বলেছে কত জুল, এটা তো কিলোওয়াট আওয়ারে আছে না। দেখো এটা যে শক্তি তার প্রমাণটা কি? এটা যে শক্তি তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি। আমরা কি জানি? P ইকুয়াল W/T। তাহলে W ইকুয়াল কী হবে? W ইকুয়াল হবে P ইন্টু T। P যে শক্তি, তাতে কোনো সন্দেহ আছে না। তাহলে ক্ষমতার একক কি বলো তো? ওয়াট। আর সময়ের একক কি? সেকেন্ড। সেই ওয়াটকেই মূলত 1000 দ্বারা ভাগ করেছে। 1000 দ্বারা ভাগ করলে হয় কিলোওয়াট, আর সেকেন্ডকে 3600 দ্বারা গুণ করলে হয় আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের তো এভাবে উত্তরটা নেই, তাহলে কিভাবে দেবো আমরা? এভাবে তো উত্তরটা নেই। আমাদের আছে কি? আছে হচ্ছে 3.6 ইন্টু 10⁵, না 10⁶ হবে। আচ্ছা, আমি হিসাব করে দিচ্ছি সুন্দর করে। দেখো সায়েন্টিফিক নোটেশনে লেখার বুদ্ধিটা কি? সাপোজ তোমার কাছে বলল যে 1000, না 1000 নয়, সাপোজ বলল 100। 100কে তুমি এভাবে লিখতে পারবা? 100 ইন্টু 10⁻0 লিখতে পারবা? হ্যাঁ পারবো, কারণ 10⁻0 মানে কি? 10⁻0 মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। তখন 100 লেখা আর 100 ইন্টু 10⁻0 লেখা একই কথা। পরেরটা কি এভাবে লিখতে পারবা? এখানে একটা শূন্য কমিয়ে দিয়ে ওখানে 0টাকে 1 করেছো, এটার ফাইনাল ভ্যালু আলটিমেটলি কত? এখানে 10 আর এটাও কত? 10। তার মানে কি আবার সেটা 100। ওকে, এইবার তুমি এই শূন্যটাও বাদ দিয়ে দাও, ইন্টু ওখানে করে দাও 2। তার মানে এখানে যত শূন্য বাদ পড়ছে ওখানে পাওয়ার তত কি হচ্ছে? বাড়ছে। এবার এটার ভ্যালু কত হবে? ডেফিনেটলি 100। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, আরও ভালো করে দেখানো যেত আসলে। আরেকটু ভালো করে দেখাই, কি বলো? আরেকটু ভালো করে কনফিউশন না থাকে। 100 এটাকে এভাবে 0.00 লেখা যাবে, বা 0.0 লেখা যাবে এভাবে, কোনো ডাউট না। এর পরের লাইন এইভাবে কি লেখা যায়? 0 ইন্টু 10⁻0 লেখা যায়। হ্যাঁ, তাতে কি ভ্যালু? এটা 100 আছে কারণ এর ভ্যালু 1। এর পরের লাইনকে এভাবে লেখা যায় যে তুমি এবার কি করলা, এই যে পয়েন্ট যেটা 2টা ঘর পরে ছিল সেটাকে একটা ঘর আগে আনলা, এইরকম করলা। দেখো 2টা শূন্যর পর পয়েন্ট ছিল, সেটাকে একটা ঘর আগে দিলা, এবং তখন এই পাওয়ারটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। 1 হয়ে গেলে আলটিমেটলি ভ্যালু কত থাকে? সেই 100ই থাকে। তুমি এবার করলা কি, এই পাওয়ারটা আরও এক ঘর আগে দিলা, তাহলে 1.0 করলা, করে 10⁻, এবার কত করলা? 2 করলা। তাহলে এখনও কি 100 হয়? হ্যাঁ, এখনও 100 হয়। তার মানে দশমিক যত তুমি এগিয়ে দিচ্ছ ওখানে পাওয়ার তত কি হচ্ছে? তত বাড়ছে। আবার যদি তুমি দশমিক ওই জায়গায় দাও, সাপোজ 1 0, এইবার যদি এখানে পয়েন্ট দিয়ে 0 দাও, তাহলে এখানে কিন্তু তোমাকে অবশ্যই কমিয়ে দিয়ে 1 করে দিতে হবে, তাছাড়া কিন্তু 100 তুমি মেলাতে পারবে না। এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনে লেখার বুদ্ধি। তাহলে এইবার এটাতে আসো, আর সমস্যা হবে না। আমাদের আছে কত? 36-এর পর 5টা শূন্য, এখানে 0 দাও, ইন্টু 10⁻0। কোনো প্রবলেম? ভ্যালুর কোনো চেঞ্জ হয়েছে না? পরে করো 36 0 0 0, 5টা শূন্য ছিল, 5টা শূন্য দিয়ে নাও। 5টা শূন্য, দেখো 5টা শূন্যর পরে দশমিক ছিল, তাই না? তাহলে আমরা এবার একটা শূন্য মানে একটা আগে দিলাম, তাহলে এখানে 10⁻, কি হবে? 1 হবে। ঠিক এর মতো আমরা আরও আগে দিলাম, রাইট? সাপোজ এবার এখানে দিলাম, তাহলে এখানে কত হবে? 10⁻² হবে। আরও এক ঘর আগে দাও, তাহলে এখানে কত হবে? 3 হবে। আরও এক ঘর আগে দাও, তাহলে এখানে কি হবে? 4 হবে। আরও এক ঘর আগে দাও, তাহলে এখানে কি হবে? 5 হবে। আরও এক ঘর আগে দাও, তাহলে এখানে কি হবে? 6 হবে। তার মানে 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে তোমার স্যারও পারে না, এই প্রসেসে করে দেখলো যে আসলে কত হয়। এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনে লেখার নিয়ম। নেক্সট, মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? রাসায়নিক শক্তি। ওর মধ্যে রাসায়নিক শক্তিই থাকে, সেটাকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যায়। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। ওকে, 0.7%। নেক্সট, ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা বের করো। P ইকুয়াল W/T। তাহলে W ইকুয়াল কি? F ইন্টু S ডিভাইডেড বাই T। F মানে কি?
এম এ এস ডিভাইডেড বাই টি। এম তো এম এর মতো, এ মানে কি ভি বাই টি, আগের টি তো থেকেই যাবে, আবার এখানে কত আসবে এস আসবে। আবার আসো এম ভি মানে কি এস বাই টি, তাহলে এস বাই টি আর আগের দুইটা টি তো রয়েই যাবে ইন্টু এস। তাহলে এইবার আসো এমকে বড় হাতের লেখো, এস কি দৈর্ঘ্য, তার মানে লেন্থ, দৈর্ঘ্য কি মানে এস, এস এর একক কি মানে স্বর্ণের একক কি মিটার, মিটার কার মতো দৈর্ঘ্যের মতো, দৈর্ঘ্যের ইংলিশ কি লেন্থ, তাহলে দুইটা এস আছে তাহলে এল স্কোয়ার হবে, নিচে কি হবে টি কিউব, রাইট। আলটিমেটলি এটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটাই হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ। নেক্সট, নিচের কোনটি বল ও বেগের গুণফল? মার হাবা না, বল ও বেগের গুণফল কেমনটা লাগে? আচ্ছা, বেগ মানে কি আসলে? বেগ মানে হচ্ছে এস বাই টি, রাইট, এবং তার সাথে হচ্ছে এফ, তাই তো, তার মানে এফ ইন্টু ভি এস বাই টি, তাহলে এফ ইন্টু এস মানে কি এফ ইন্টু, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। ওকে, দেখো পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। আমাদেরকে বলেছে কোনটি বল ও বেগের গুণফল। যখনই তারা বলেছে বেগ, আমি ধরে নিয়েছি যে এস বাই টি নিচে সময় আছে, নিচে যদি সময় থাকে সেটা নিশ্চয়ই ক্ষমতা হবে, নিচে যদি সময় থাকে তাহলে ওইটা হবে যাদের, যেমন বেগ আছে না, তো বেগ থেকে বেগের সাথে রিলেটেড হচ্ছে ক্ষমতা, কারণ এক সেকেন্ডে কি পরিমাণ কাজ হচ্ছে, এক সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব যাচ্ছে, তাই না? যাই হোক, না বুঝলে সমস্যা নেই। তো এই ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে বাবা? এফ ইন্টু এস লেখা যাবে ডিভাইডেড বাই টি। এখান থেকে এফ রেখে দাও, এস বাই টি এভাবে লেখা যায়, হ্যাঁ, তাহলে এফ ইন্টু এস বাই টি মানে কি ভি, মানে পি ইকুয়াল এফ ইন্টু ভি, দ্যাট মিনস বল এবং বেগের গুণফল মূলত আসলে ক্ষমতা। ওকে, বল এবং বেগের গুণফল মূলত ক্ষমতা। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট? নেক্সট, 50 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? কি চাচ্ছে তারা? কত শক্তি উৎপন্ন হয় এটা তারা চাচ্ছে। তো শক্তিকে কিভাবে আমরা এটা জানি, ইকুয়েশন জানি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। আমাদের কি ক্ষমতা বের করতে বলেছে নাকি শক্তি বের করতে বলেছে? শক্তি। তো ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি করতে হবে। পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে 50 মেগাওয়াট। ওকে, ওটা নিয়ে আগে পরে আসছি আমরা। এবং সময় কত দেওয়া আছে দেখো তো, প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টা মানে কি 1 আওয়ার লেখলা। এখন 50 মেগাওয়াটে আসো, আমাদের ক্ষমতা দেওয়া আছে 50 মেগাওয়াট। মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এগুলো এখন কেমনে শিখাই, 10 টু দি পাওয়ার 6 ওয়াট, রাইট। দেখো আমরা যদি বলি কিলো, 1 কিলো, 1 কিলো মানে কি 1000 গ্রাম, মানে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম বলি আমরা। তাহলে 1 মেগাগ্রাম যদি বলি, তার মানে হচ্ছে এটা 1000, আর মেগা হচ্ছে তার চেয়েও 1000 গুণ বেশি, তার মানে কি 1000 ইন্টু 1000, তার মেগা দ্বারা বোঝায় 1000 ইন্টু 1000, তার মানে কি 10 টু দি পাওয়ার 6, সেই জন্য এখানে আসছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আর সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 1 আওয়ার। 1 আওয়ার মানে কি? 1 আওয়ার মানে হচ্ছে 60 ইন্টু 60, 60 মিনিট, মিনিটকে সেকেন্ড করলে 3600, দ্যাট মিনস এটা কত হবে বাবা? 3600। ওকে, তাহলে এখানে লিখে ফেলো 50 ইন্টু, আমি এই যে মেগাওয়াট নিউক্লিয়ার মানে এগুলো সব ভেতর থেকে বোঝাতে চাই, কিন্তু এমসিকিউতে অতটা সময় নাই। 10 টু দি পাওয়ার 6 আর এখানে হবে আসলে 3600, এটা যা আসবে সেটাই উত্তর। এবং একক কী হবে? অবশ্যই জুলে হবে, কারণ তুমি কি বের করছো? শক্তি বের করছো। ক্লিয়ার? নেক্সট, 2 কুইন্টাল ভরের কোনো বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তার ক্ষমতা এত হবে? 2 কুইন্টাল ভরের কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে, রে বাবা রে, এম 2 কুইন্টাল, এমসিকিউ নিয়েছি দেখে শুনে। 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 2 কুইন্টাল সমান, 1 কুইন্টাল সমান যদি 100 কেজি হয়, 2 কুইন্টাল সমান 200 কেজি হবে। ওকে, ভরের কোনো বস্তুকে কত বেগে ওপরের দিকে নিক্ষেপ করে, তাহলে ভি তোমাকে বের করতে হবে। হ্যাঁ, নিক্ষেপ করলে তার বেগ কত বেগে, বেগ বের করতে হবে, তার ক্ষমতা, ক্ষমতা কত দেওয়া আছে? 52.5 এইচপি। ক্ষমতার একক এইচপি নয়, ক্ষমতার একক কি?
ওয়াট, তাহলে 52.5 এর সাথে 746 গুণ করে দিতে হবে, তাহলে কিসে যাবে? একক ওয়াটে যাবে। ওকে, 1 এইচপি সমান, ভালো করে 1 এইচপি মানে হর্স পাওয়ার, আরও একটা একক বাবা, 746 ওয়াট। 1 এইচপি সমান 746 ওয়াট, তাহলে 52.5 এইচপি সমান কত হবে? এখানে যদি বলি 52.5 এইচপি, তাহলে 52.5 ইন্টু 746, সেই জন্য একবারে গুণ করে লিখে দিয়েছি। এইচপি কি? এটাও ক্ষমতার একটা একক, যেমন কিলো থাকলে 1000 দ্বারা গুণ করো, মেগা থাকলে 10⁶ দ্বারা গুণ করো, ঠিক একই রকম, নাথিং এলস। এখন আমাদের সম্পর্কটা কোথায় দেখেছো? পি এর সাথে ভি এর। তো ওইভাবে ইকুয়েশনটা একটু লেখার চেষ্টা করো তো, যে পি ইকুয়াল আমরা কি জানি? পি ইকুয়াল জানি আমরা উপরের দিকে নিক্ষেপ করছে না, একটু আগে দেখেছি আমরা। পি ইকুয়াল প্রথমে লেখো যে W/T, W ইকুয়াল এখান থেকেই লেখা, আচ্ছা W ইকুয়াল কি বলো তো? F ইন্টু এস ডিভাইডেড বাই টি, এফ ইন্টু এস, এফ এখানে রেখে দাও, এস বাই টি মানে কি? ভি হবে। তো এফ ইকুয়াল কি? বল বস্তুটাকে উপরের দিকে ছোড়া হচ্ছে না, উপরের দিকে ছোড়া হচ্ছে, তার মানে কি? এম জি আসবে এখানে ডেফিনেটলি, এম জি ভি। এফ ইকুয়াল এম এ হয়, কিন্তু বস্তুটাকে কোন দিকে ছোড়া হচ্ছে? উপরের দিকে। অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হচ্ছে, কাজটা যতটুকু হবে সেটা অভিকর্ষ ত্বরণের কারণে হবে। তো এগুলো তাহলে আমি এখন বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। এফ ইকুয়াল এম জি ভি হবে এখানে, তাই না? এম কত? এম হচ্ছে 200, রাইট? এটা দেখো ক্ষমতা, ক্ষমতা এটাও পি, আলটিমেটলি এটাও পি। তাহলে পি কত দেওয়া আছে? 52.5, তার সাথে 746 ওয়াট, তাহলে 52.5 ইন্টু 746 ইকুয়াল এম কত? এম হচ্ছে 200, জি হচ্ছে 9.8, ভি হচ্ছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু। ভি এর মান বের করো, মিলাও। ওকে, এটা হচ্ছে এক্স্যাক্ট প্রসেস, সহজ এমসিকিউ নেই না আমি। 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর, মানে এগুলো করলে সবই হয়ে যাবে। 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভারের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হলো। শক্তির অপচয় কত? ভালো করে বোঝো। শক্তির অপচয় আমরা কিভাবে বের করি? শক্তির অপচয় আমরা কিভাবে বের করি? ভালো করে বোঝো। যে সাপোজ একটা মোটরসাইকেল বা একটা গাড়ি, একটা গাড়িকে আমি খাতা কলমে হিসাব করলাম যে তাকে যদি আমি 1 লিটার তেল দেই, তাহলে তার হিসাব মতো যাওয়ার কথা 50 কিলোমিটার। কত যাওয়ার কথা? 50 কিলোমিটার, রাইট? আচ্ছা, তার মানে এই 1 লিটার তেল বলো, এটা যেমন প্রদত্ত শক্তি, রাইট? এটা কি প্রদত্ত শক্তি? তাহলে ওর যে 50 কিলোমিটার যাওয়ার কথা সেটাও কিন্তু প্রদত্ত শক্তি, মানে ওটাই তো আমার পাওয়ার কথা, প্রদত্ত শক্তি হিসেবেই কনসিডার করা হয়। কিন্তু আমি দেখলাম আমি 50 কিলোমিটার না পেয়ে কত পাচ্ছি? 40 কিলোমিটার। কত কিলোমিটার পেলাম? 40 কিলোমিটার। আমি যদি বলি আমি পাচ্ছি কত? পাচ্ছি 40 কিলোমিটার, এটাকেই মূলত বলা হয় কার্যকর শক্তি। এটাকে কি বলা হয়? কার্যকর শক্তি। তাহলে আমি সত্যি সত্যি যেটা পাই সেটাকে বলি কার্যকর শক্তি, আর যেটা আমি দেই সেটাকে বলি প্রদত্ত শক্তি। 1 লিটার তেল দিয়ে আমার 50 কিলোমিটার পাওয়ার কথা, মানে 50 কিলোমিটার আমার পাওয়ার কথা, তখন ওটাই প্রদত্ত শক্তি। কিন্তু আমি পাইলাম কত? 40 কিলোমিটার, তার মানে ও কাজ করতে পারছে 40, তাহলে নষ্ট হচ্ছে কত? নষ্ট হচ্ছে 10 কিলোমিটার, যেটা পাওয়ার কথা। অর্থাৎ এই 10 কিলোমিটার পাচ্ছি না আমি। এই 10 কিলোমিটার ভালো করে বোঝো, কি দিয়ে চলছে? তেল দিয়েই তো চলছে। ওই তেল দিয়ে 50 কিলোমিটার যাওয়ার কথা, কিন্তু যেতে পারেনি, গেছে কত? 40 কিলোমিটার। তাহলে কি হলো বাকি তেল? বাকি তেল দিয়ে, অর্থাৎ যেই তেল দিয়ে আরও 10 কিলোমিটার যাওয়ার কথা ছিল, সেই তেল দিয়ে তাপ শক্তি উৎপন্ন হয়েছে, সেই তেল দিয়ে শব্দ শক্তি, ভরম 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 শব্দ শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে এইগুলো কি আসলে আমরা চেয়েছি? না, এগুলো তো চাইনি। এগুলোই হচ্ছে অপচয়কৃত শক্তি। তো অপচয়কৃত শক্তি কীভাবে বের করা হয়? প্রদত্ত শক্তি মাইনাস কার্যকর শক্তি। প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ করলেই 10 কিলোমিটার, ওটাই তো নষ্ট হচ্ছে। যে তেল দিয়ে 10 কিলোমিটার যাওয়ার কথা ছিল, সেই তেল দিয়ে তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো সব ঘর্ষণ, এটা সেটা এগুলো করেছে, ঝামেলা করেছে। তার মানে আমি যদি কখনো অপচয়কৃত শক্তি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে প্রদত্ত শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ করতে হবে। ক্লিয়ার হওয়া? ক্লিয়ার হওয়া। তাহলে আমাদের অপচয়কৃত শক্তির ইকুয়েশন কি হবে? অপচয়কৃত শক্তি, অপচয়কৃত, এগুলো আরও অনেক ভালো করে বুঝিয়েছি বেসিক ভিডিওতে।
প্রদত্ত শক্তি মাইনাস কার্যকর শক্তি। আচ্ছা, প্রদত্ত শক্তি বের করো। প্রদত্ত শক্তি আমরা মূলত জানি কি, ইকুয়েশন জানি P ইকুয়াল W/T। তাহলে W ইকুয়াল কি হবে? W ইকুয়াল হবে P ইন্টু T। দেওয়া আছে কি ক্ষমতা, দেওয়া আছে কি আহারে সি অপচয়কৃত শক্তি, দেওয়া আছে কি 500 ওয়াট ক্ষমতার, কিন্তু আমাদের তো ক্ষমতার দরকার নাই, শক্তির দরকার। তাহলে ক্ষমতা দেওয়া আছে 500 ওয়াট, তার সাথে টাইম গুণ করে দিলেই তো শক্তি হবে, তাই না? তাহলে এখানে কত 500 ইন্টু কত সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে এখানে হবে 5000 জুল। এটা হচ্ছে আমাদের প্রদত্ত শক্তি। ক্লিয়ার? কার্যকর শক্তি কত? কার্যকর শক্তি বস্তুকে কি করা হচ্ছে দেখো তো, বস্তু কি করছে, 10 মিটার উচ্চতায় কোনো একটা বস্তুকে তুলছে, 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলছে। তার মানে এখানে কার্যকর শক্তি কোন শক্তি হিসেবে থাকবে? বিভব শক্তি হিসেবে থাকবে। কার্যকর শক্তি বিভিন্নভাবে থাকতে পারে। বিভব শক্তি, দ্যাট মিনস কার্যকর শক্তি ইকুয়াল আসলে ইপি mgh, রাইট? এম কত? এম হচ্ছে 15, জি কত 9.8, এইচ কত মিটার উচ্চতায় উঠাচ্ছে? 20 মিটার। তাহলে এখানে দেখো ভ্যালু কত আসে, রাইট? এই ভ্যালুটা এখানে বসিয়ে দিবা, এখানে যে ভ্যালুটা আসবে এখানে বসিয়ে দিবা, বিয়োগ করবে, অঙ্ক হয়ে যাবে। অঙ্ক ভালো করে বুঝো যে আমাদের অপচয়কৃত শক্তি মানে প্রদত্ত শক্তি মাইনাস কার্যকর শক্তি। কেন এমন সেটাও ব্যাখ্যা করা হয়েছে। যদি সমস্যা হয় তাহলে বেসিক ভিডিও দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রদত্ত শক্তি লাগবে, আমাকে দিয়েছে ক্ষমতা, তাহলে ক্ষমতা ইকুয়াল P ইকুয়াল W/T, W ইকুয়াল P ইন্টু T। আমার তো শক্তি লাগবে, আমার তো ক্ষমতার দরকার নাই, এটা তো প্রদত্ত শক্তি লিখেছি। তাহলে প্রদত্ত শক্তি হচ্ছে আমার 5000 জুল। ঠিক আছে, ইঞ্জিনকে এই পরিমাণ তেল দেওয়া হয়েছে, অর্থাৎ যতটুকু তেলের মধ্যে এই পরিমাণ শক্তি থাকে সেটা দেওয়া হয়েছে। এখন এই শক্তি থাকলে সে কি পরিমাণ কাজ করতে পারে সেটা অন্য আলোচনা। এই শক্তি থাকলে সে কি পরিমাণ বল প্রয়োগ করে কি পরিমাণ সরণ ঘটালে এই শক্তি থাকে, সেগুলো আমি বেসিক ভিডিওতে আলোচনা করেছি। যারা রেগুলারলি ইউটিউবে ভিডিও দেখো এবং যারা বেসিক টু মাস্টার ব্যাচে ছিলা, তারা খুব ভালো করেই জানো যে এই পরিমাণ শক্তি মানে বস্তু কি পরিমাণ বল প্রয়োগ করে কি পরিমাণ সরণ ঘটালে এই পরিমাণ শক্তি তার মধ্যে থাকে। মানে আমরা তো অনেক সময় বলি না 1 কেজি তো রিয়েলাইজ হয় হাতে নিলে, 2 কেজি রিয়েলাইজ হয়, 5 কেজি বুঝতে পারি হ্যাঁ 5 কেজি, কিন্তু এই পরিমাণ শক্তি মানে কি পরিমাণ শক্তি, কি পরিমাণ কাজ করতে পারবে, তো এটা তো আমি এমসিকিউ ভিডিওতে বোঝাতে পারবো না বাবা, তার জন্য বেসিক ভিডিও রয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন এই দুটো বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই। নেক্সট, প্রত্যেক ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কর্মদক্ষতা কত? ঠিক আছে, প্রত্যেক ধাপে কত করে শক্তি অপচয় হচ্ছে বলো তো? 10%। অঙ্ক করার নিয়ম আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে সাপোজ শক্তি ছিল 100%, 10% কি হলো? অপচয় হলো। তাহলে 100 থেকে 10 কি হয়ে যাবে? 100-এর 10% কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এটাই তো বোঝায় 2 ধাপে 10% শক্তি অপচয়, 2 ধাপে 10% অপচয়। তো প্রথম ধাপ ছিল 100 থেকে কত 10%, 100-এর 10% কমে গেল। 100-এর কত পার্সেন্ট কমে গেল? 10% কমে গেল। তাহলে এই রেজাল্ট আলটিমেটলি কী হবে? 100 মাইনাস এটা কত হবে? 100, 10% মানে কি? 10% মানে হচ্ছে নিচে আসবে 100 আর উপরে থাকবে 10, তাই তো? কোনো কোথাও ভুল করেছি? ভুল করার তো কথা নয়, রাইট? এ ভুল করার কথা, ভুল করবো কেন? 100 কেটে যাবে, ভুল করার কোনো মানেই হয় না। 100 মাইনাস 10, দ্যাট মিনস 90। তখন এইবার আমার কর্মদক্ষতা কত হয়ে আছে? 90% হয়ে আছে। কয় ধাপ বাবা? 2 ধাপ। তাহলে প্রথম ধাপ পরে কত? 90% পাচ্ছ। কর্মদক্ষতা কি 100% আছে? না, এখন কত হয়ে গেছে? 90%। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি 100% থেকে আসবে? না তো, আসেই তো 90%। তাহলে 90 মাইনাস 90 গুণ আবার 10%। ক্লিয়ার হুয়া? কোনো ডাউট? এইবার এটা হিসাব করলে দেখবা যে আসবে আসলে 81%। যদি বলতো তৃতীয় ধাপ, তাহলে 81 মাইনাস 81-এর 10%। এটা দেখতে কত হতো? যে পরপর 3 ধাপে যদি 10% বা 20% যেটাই হোক না কেন, এইভাবে হিসাবটা আসলে হয়। ওখানে উত্তর 81%। নেক্সট, বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে সরে যায়, মানে বলের বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ তুমি বস্তুকে
বল প্রয়োগ করলো এই দিকে, বস্তু গেল এই দিকে, তাহলে এটা কি কাজ হয়? এটা হয় ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুটা সেদিকে গেল না, ঠিক তার উল্টা দিকে গেল, তাহলে এই কাজগুলোকে আমরা কি কাজ বলি? ঋণাত্মক কাজ বলি। যেমন পৃথিবী, এগুলো এখানে তো বেসিক ওইভাবে দেওয়া যাবে না। পৃথিবী, কেউ একজন বস্তুকে উপরের দিকে উঠাচ্ছে, কিন্তু পৃথিবী তাকে কোন দিকে টানছে? এদিকে। দেখো তুমি এই বস্তুর উপরে কয়টা বল আছে, তুমিও বল প্রয়োগ করছো ওপর দিকে, পৃথিবীও কিন্তু টানছে নিচের দিকে। তাহলে পৃথিবী টানছে নিচের দিকে, তুমি বস্তুকে উঠাচ্ছ ওপরের দিকে, তাই না? তাহলে কি কাজ হচ্ছে? মূলত ঋণাত্মক কাজ হচ্ছে। কারণ বল যেদিকে আছে তার উল্টা দিকে সরানো, তো পৃথিবী কর্তৃক কেমন হচ্ছে? ঋণাত্মক কাজ। তো বল প্রয়োগের ফলে যদি বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে তো এই কী কাজ বলে? বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ মানেই হচ্ছে ঋণাত্মক কাজ। ওকে, নেক্সট, কাজের একক, একটি লব্ধ একক। হ্যাঁ, কাজ দেখো, কাজের মধ্যে কি আছে? এফ ইন্টু এস আছে, রাইট? আবার এফ ইকুয়াল কি আছে? এম এ এস আছে। এ ইকুয়াল কি আছে? ভি বাই টি আছে। ভি ইকুয়াল কি আছে? এস বাই টি আছে। তার মানে কাজের মধ্যে আরও অনেকগুলো রাশি আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? লব্ধ একক। লব্ধ মানে হচ্ছে যেই রাশিটা আরও অনেকগুলো রাশি নিয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ বলা হয়। কাজের একক কেজি, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, একটু আগে দেখেছি, হ্যাঁ এটা এসেছিল। এবং কাজের আরও একটা একক হচ্ছে জুল, সেটাও সত্যি। নিচের কোনটি সত্যি? তিনটাই সত্যি। নেক্সট, শক্তির একক জুল, হ্যাঁ শক্তির একক নিউটন মিটার, এটাও সত্যি। শক্তির একক শক্তি দেখো, এফ ইন্টু এস বলি, তাহলে এটা কি হবে? নিউটন, আবার কি হবে? মিটার। শক্তির এই নিউটন মিটারকে আমরা আসলে কি বলি? জুল বলি। শক্তির একক কি? ওয়াট? না। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ভারোত্তোলক 50 কেজি ভারকে উঠানোর জন্য এফ বল প্রয়োগ করে এতে উলম্ব ভারটির দিকে সরণ হয় এত। ভালো করে, একজন ভারোত্তোলক 50 কেজি ভারকে উঠানোর জন্য এফ বল প্রয়োগ করে এতে উলম্ব ভরটি 2 মিটার উপরের দিকে চলে যায়। ডেল এস মানে হচ্ছে তার কতটুকু সে উঠিয়েছে, এরকম আর কি। আগে যেখানে ছিল সেখান থেকে সে কতটুকু উঠাতে পেরেছে। তো ডেল এস মানে হচ্ছে S2 মাইনাস S1। তো S2 হচ্ছে সাপোজ 2, আর আগে ভারোত্তোলন যখন করে ওটা তো মাটিতে থাকে, মাটিতে থাকলে 0, তার মানে মানে আসলে 2E। হ্যাঁ, এই ডেল এস আর এস নিয়ে তোমাদের অত ঝামেলা নাই। আচ্ছা, বলেছে এফ এর মান কত? হিসাব করবে এফ এর মান কত। এফ ইকুয়াল কীভাবে হিসাব করা হবে? এফ ইকুয়াল হিসাব করা হবে এম জি। সে তো পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, তাই না? তাহলে এম কত? এম হচ্ছে 50, জি কত? জি হচ্ছে 9.8। এটা দেখবা কত হয়, যদি মেলে তাহলে মিললো, মেলার কোনো সম্ভাবনাই নাই। ভারোত্তোলকের কৃতকাজ 980। কৃতকাজ মানে কি? ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। এফ কত? এফ তো ওখানে বের করেছো, রাইট? এফ কত? এখান থেকে বের হবে। আর এস কত? কত মিটার? 2 মিটার। এই যে এটা হচ্ছে এফ, এটা এখানে বসিয়ে দিবা, আর তার সাথে কত মিটারের সাথে? 2 মিটার। এস বসিয়ে দেবা, দেখবা এইটা মিলে কিনা। ওকে, এই কাজ ঋণাত্মক কাজ। হ্যাঁ, এই কাজ অবশ্যই ঋণাত্মক কাজ, কারণ পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে হচ্ছে। ওকে, কোনো বস্তুর ত্বরণ না থাকলে কাজ শূন্য হয়। হ্যাঁ, আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। দেখো, ত্বরণ না থাকলে কাজ কি হয়? শূন্য হয়। তো ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস, এটাই তো কাজ। তো এফ ইকুয়াল কি? এম এ এস। তাহলে এ যদি শূন্য হয় মূলত কাজটাই কি হয়ে যাবে? একটা শূন্য হতো মানে পুরোটাই শূন্য হতো, মানে এটা কারেক্ট। এরপর বল শূন্য, ত্বরণ নাই মানে কি? ত্বরণ কেন নাই? বল শূন্য হলেই তো আসলে ত্বরণ নাই। ত্বরণ না থাকলে বল শূন্য হয়, এরকম নয় আসলে। বল শূন্য হলে ত্বরণ থাকে না। বল যেহেতু 0, সুতরাং ত্বরণ নাই। আদিবেগ ইউ এবং শেষ বেগ, আদিবেগ ইউ সমান শেষ বেগ ভি, মানে আদিবেগ এবং শেষ বেগ সমান। অবশ্যই আমরা অনেকবার গত দিনও এটা আলোচনা করেছি যে যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা না হয় তখন আদিবেগ এবং শেষ বেগ সমান হয়। এবং এটা অনেকবার এফ ইকুয়াল এম এ ইকুয়েশন থেকে আমরা ফাইনালি, অর্থাৎ 2 নম্বর নিউটনসের 2 নম্বর ইকুয়েশন থেকে, মানে গতির 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ভি ইকুয়াল ইউ আমরা প্রুফ করেছি বল অধ্যায়, রাইট? সুতরাং এই তিনটাই ঠিক। নেক্সট, কোনো বস্তুর গতিশক্তি 9 গুণ করতে 9 গুণ কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। দেখো, আমরা যদি বলি গতিশক্তি হোক আর যে শক্তিই হোক, আমরা যদি বলি শক্তি ইকুয়াল কাজ, আমরা কি বলেছি? শক্তি ইকুয়াল কাজ। সে গতিশক্তি হোক, বিভব শক্তি হোক, যান্ত্রিক শক্তি হোক, যাই হোক না কেন, শক্তি ইকুয়াল কাজ আমরা বলেছি। তাহলে শক্তি ইকুয়াল যদি কাজ হয় তাহলে 9 গুণ কাজ করতে হলে 9, দেখো গতিশক্তি 9 গুণ করতে হলে 9 গুণই কাজ করতে হবে তোমাকে, দুটো তো সেম, সেই জন্য এটা কারেক্ট। বেগ 3 গুণ করতে হবে অবশ্যই।
দেখো গতিশক্তি বলেছে না, আচ্ছা গতিশক্তির ইকুয়েশন কি, ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তুমি গতিশক্তি যদি 9 গুণ করো, 9 পেতে চাও, তাহলে বেগের মান কত হবে 3, এই 3-এর উপরে স্কোয়ার দিলেই তো আলটিমেটলি 9 হবে। শর্টকাট, যে বেগ 3 গুণ করতে হবে, যদি গতিশক্তি 9 গুণ করতে চাও বেগ কত করতে হবে 3 গুণ। যদি আবার প্রুফ করতে বলে ইকে 1 হাফ এমভি স্কোয়ার, ইকে 2 হাফ এমভি স্কোয়ার 3v, ওইভাবে করলেও করা যায়, কিন্তু শর্টকাট এর আগে তো করিয়েছি আমি, তাই না? তো আমাদেরকে বলেছে বেগ 3 গুণ করতে, গতিশক্তি 9 গুণ করতে বেগকে 3 গুণ, কারণ বেগের উপরে তো স্কোয়ার রয়েছে, 3-এর উপরে স্কোয়ার দিলেই তো 9 হয়। মানে বেগ 3 হলে এই বেগের উপর তো এখানে স্কোয়ার, তাহলে 3-এর উপরে স্কোয়ার দিলে আসলে 9 হয়, তার মানে এটাই সত্যি। দূরত্ব 9 গুণ করতে হবে, তার সাথে কোনো সম্পর্কই নাই, সুতরাং 1 এবং 2 হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট, তীর ধনুকের তীরকে টেনে রাখলে সৃষ্টি হয় কোন বল? যখনই তুমি কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান, সাপোজ এটা হচ্ছে স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থান, তুমি এটাকে কি করেছো, টেনে এখানে লম্বা করেছো, তাহলে তার স্বাভাবিক অবস্থান থেকে তুমি কি করেছো, পরিবর্তন করেছো। দ্যাট মিনস এটা এর মধ্যে কোন শক্তি স্টোর হবে, বিভব শক্তি স্টোর হবে। ওকে, একটা তীর ধনুক তুমি টেনে টেনে লম্বা করে ধরে আসো, তার মানে কি স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে এসেছো, তাহলে বিভব শক্তি স্টোর হবে। তার মানে বিভব শক্তি 100% রাইট। দ্বিতীয় হচ্ছে সাম্য বল, ইয়েস সাম্য বলো, কারণ তুমি টেনে ধরে আসো, টেনে কি সুতা টেনে তুমি ধরে আসো, তাহলে সুতা কি ওই দিকে যেতে চাচ্ছে আর তুমি এই দিকে টেনে ধরে আসো, দুইটা বল সমান বলেই তো তুমি টেনে ধরে থাকতে পারছো। তুমি হাত দিয়ে যতটুকু টেনে ধরে আসো সুতার টানো ওই দিকে ততটুকু বলেই যেতে চাচ্ছে, তাহলে ওখানে সাম্য বল হয়ে আছে, দুই দিকে বল কি সেম। পীড়ন, পীড়ন ইয়েস, পীড়ন, পীড়ন কি, পীড়ন হচ্ছে সাপোজ এই একটা বস্তু, ধরো এটাই সেই সুতা, এই সুতাকে তুমি কি করেছো, এইভাবে ভাঁজ করেছো, এইভাবে কি করেছো, ভাঁজ করেছো, এইভাবেই তো তীর ধনুকের সুতা, রাইট? তীর ধনুকের সুতা এমন ছিল, টেনে এরকম করেছো তুমি, এ তো আবার আগের অবস্থানে ফিরে যেতে চাচ্ছে, তো আগের অবস্থানে যদি ফিরে যেতে চাই তাহলে এর মধ্যে এক ধরনের বল সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বলো তো, বল সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই হচ্ছে। পীড়ন এটাকেই বলে যে কোনো একটা বস্তুকে যখন তুমি বাঁকা করবে তখন সে তার আগের অবস্থানে ফিরিয়ে যাবার জন্য তার মাঝে এক ধরনের প্রত্যয়নী বল সৃষ্টি করে, যেটাকে আমরা আসলে বলি পীড়ন বলি। এখন পীড়নের জায়গায় হয় কি, যে পীড়ন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল সৃষ্টি হয়, সাপোজ এটা এক ক্ষেত্রফল, এটা এক ক্ষেত্রফল, এটা এক ক্ষেত্রফল, তো প্রতি একক হোক আর না হোক এক ধরনের বল সৃষ্টি হবে কি হবে না, যে আসলে বস্তুটাকে আবার বা তারকে বা তীর ধনুকের এই যে তোমার ওই যে সুতাটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে চাইবে, অবশ্যই চাইবে। তাহলে এই বলটাকেই মূলত আসলে কি বলে রাখা হয়, পীড়ন বলে। ওকে, তার মানে পীড়ন অবশ্যই সৃষ্টি হবে, সমস্যা নেই, পীড়ন আমরা 6 নম্বর চ্যাপ্টারে গিয়ে জানবো। এরপর গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে গতিশক্তি বৃদ্ধি পায়, ইয়েস, যখন আম নিচের দিকে পড়ে, যত নিচের দিকে পড়ে বেগ তত কি হয়, বাড়ে, বেগ যত বাড়ে তখন ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার না, আমের ভর তো বাড়ে না, কিন্তু আম যত নিচের দিকে পড়ছে বেগ তো বাড়ছে, তাহলে বেগ বাড়লে গতিশক্তি বাড়বে। বিভব শক্তি হ্রাস পায়, অবশ্যই হ্রাস পায়, কারণ বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে ইপি ইকুয়াল এমজিএইচ, যত ভূমির দিকে আম আসতে থাকে তত ভূমি থেকে আমের দূরত্ব কমতে থাকে, তাহলে এইচ তো কমলে ইপিটাও কি হবে, কমে যাবে। ওকে, মোট শক্তি অপরিবর্তিত থাকে, ইয়েস, কারণ যে পরিমাণ বিভব শক্তি সৃষ্টি হয় সে পরিমাণ গতিশক্তি, মানে যে পরিমাণ গতিশক্তি সৃষ্টি হয় সেই পরিমাণ বিভব শক্তি নষ্ট হয়ে যায়। ওকে, এরপর এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব, মাত্রাটি হলো, এটা কার মাত্রা ছিল, এটা কিন্তু ক্ষমতার মাত্রা ছিল, রাইট? এটা কার মাত্রা ছিল, এটা ক্ষমতার মাত্রা ছিল। এখন ক্ষমতা যদি আমরা দেখি, ক্ষমতা আসলে কি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তার মানে কি কৃত কাজকে যদি তুমি সময় দ্বারা ভাগ করো তাহলে ক্ষমতা পাওয়া যায়। ওকে, তাহলে একক সময়ে কৃত কাজ, ক্ষমতা কি, এই মাত্রাটি হলো, এটা কার মাত্রা, ক্ষমতার মাত্রা, ক্ষমতা কি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টি মানে কি, তুমি যদি কৃত কাজকে ক্ষমতা দিয়ে মানে সময় দিয়ে ভাগ করো, তার মানে কি একক সময়ে কৃত কাজই হচ্ছে তোমার পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তার মানে এটা কারেক্ট, রাইট? ক্ষমতার এককটা মাত্রাটা কার, অবশ্যই ক্ষমতার, আমরা দেখেওছি একক সময়ে ব্যয়িত শক্তি একই, আমরা জানি যে কাজ ইকুয়াল শক্তি, আমরা জানি কি কাজ ইকুয়াল শক্তি, তাহলে শক্তি ডিভাইডেড বাই টাইম, তারা বলেছে একক সময়ে ব্যয়িত শক্তি, তার মানে নিচে সময় উপরে শক্তি, আর এখানে হচ্ছে নিচে উপরে কাজ নিচে সময়, তো শক্তি আর কাজ তো একই জিনিস, রাইট? বোঝা গিয়েছে? তার মানে এই তিনটাই হবে কি, তিনটাই কারেক্ট। নেক্সট, এখন আমরা অনুধাবনমূলক শুরু করছি, শেষ করতে হবে তো না। বায়োমাস নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন? বায়োমাস কি? বায়োমাস হচ্ছে এই যে জীবজন্তু গাছপালা, এগুলো হচ্ছে বায়োমাস বলা হয় এদেরকে। নবায়নযোগ্য মানে এগুলো হচ্ছে বারবার ফিরে আসে, বারবার। উদ্ভিদ কি পৃথিবী থেকে শেষ হয়ে যাবে? না,
উদ্ভিদ বারবার হতে থাকবে, আর সেগুলো থেকে আসলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। কোন শক্তি পাওয়া যায়? জ্বালানি শক্তি পাওয়া যায়। কোন জ্বালানি? এই যে আমরা কেমিস্ট্রির 11 নম্বর চ্যাপ্টারে পড়ি না, পেট্রোল, ডিজেল, অকটেন, মম, এগুলো আসলে আমাদের দেহ থেকে বের হওয়া। এখন তোমরা বলতে পারো যে আপনাদের দেহ থেকে কেমনে বের হয়েছে? দেখো, এই পৃথিবীর আগে 6 বার ধ্বংস হয়েছে। পৃথিবীর ওপরে যত গাছপালা ছিল, যত জীবজগ, আমাদের মতো এর আগে প্রাণী ছিল বাবা, এরকম নয় যে আমাদের মতো ছিল না। আমরাই সবচেয়ে মানে আধুনিকতার উপরে চলে গেছি, এরকম নয়। আমাদের চেয়েও আধুনিক ছিল জীব, আমাদের মতোই মানুষ ছিল। তো পৃথিবী একটা সময় ধ্বংস হয়ে যায়, তারা মাটি চাপা পড়ে। মাটির নিচে ওই জীবজন্তু, আমাদের মতো জীব, গাছপালা থেকে যে তেলটা পাওয়া যায়, ওকে, সেগুলোই কিন্তু আসলে জ্বালানি। শক্তি মানে আসলে জ্বালানি বোঝাচ্ছে এখানে। এবং এই যে পৃথিবীতে গাছ কিন্তু কখনোই ফুরাবে না, তাই না? এগুলো কিন্তু বারবার আসলে ফিরবেই, সেই জন্য এগুলোকে বলা হয় বায়োমাস। বারবার যেহেতু ফিরবে, সেই জন্য এগুলোকে বলা হয় নবায়নযোগ্য, মানে পুনরায় পাওয়া যাবে। ওকে, পুনরায় নবায়ন করা যায়। ব্যাস, একটু লিখে দিও। কোনো যন্ত্রের ক্ষমতা 205 হর্স পাওয়ার বলতে কি বোঝায়? ব্যাখ্যা তো করতেই হবে। ক্ষমতা দেওয়া আছে 205 HP। তো এটাকে তুমি কিসে কনভার্ট করো? আগে এটাকে তুমি কনভার্ট করো, হর্স পাওয়ারকে কনভার্ট করো তুমি ওয়াটে। 746 ওয়াট 746 দ্বারা গুণ করো। মানে ব্যাপারটা এমন যে 1 ওয়াট 746 সি। কীভাবে লিখব? 1 HP সমান 746 ওয়াট, তাহলে 205 HP সমান কত হবে? 746 ইন্টু 205, রাইট? এটাই তো। এটা আসলে আলটিমেটলি কত আসে আমরা একটু দেখি তো। 205 ইন্টু, আমি এমসিকিউ ব্যাচ ওপেন করতে চাই না কেন? টিচারের কোয়ালিটি নষ্ট হয়। এত জুল, তার মানে 205 HP বলো আর এত জুল বলো, মূলত একই কথা। এখন এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় আমি বলি। পি ইকুয়াল কি হয়? পি ইকুয়াল হচ্ছে W/T। W/T এর মান আসলে কত আছে? এত আছে, রাইট? ক্ষমতা না এটা, এটা ক্ষমতা এত। ও ক্ষমতা তো, এটা ওয়াট লিখতে হবে বাবা, ভুল লিখেছি। হ্যাঁ, তাহলে ক্ষমতা ইকুয়াল কি? W/T। এটাই তো। আবার W/T ইকুয়ালি মানে এটা। ক্ষমতা মানে যদি এটা হয়, আর ক্ষমতা মানে যদি W/T হয়, তা W/T মানে এটা। তার মানে হচ্ছে কোনো একটা যন্ত্র, ভালো করে বোঝো, 1 সেকেন্ডে, সাপোজ টাইম 1 সেকেন্ড, এবং কাজ হচ্ছে এত জুল। তাহলে কোনো একটা যন্ত্র যদি 1 সেকেন্ডে এত জুল পরিমাণ কাজ করে, তাহলে সেই যন্ত্রের ক্ষমতাকে আমরা কি বলি? 1,52,930 ওয়াট বলি। যদি বুঝে না থাকো, আমি আবারও সহজ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করছি। সাপোজ ক্ষমতা বলল তারা 4 ওয়াট। কত ওয়াট? 4 ওয়াট বললো। এটা দ্বারা কি বোঝায়? তো ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে W/T। তুমি W/T হচ্ছে 4। তাহলে 1 সেকেন্ডে যদি 4 জুল পরিমাণ কাজ করে, কোনো একটা যন্ত্র যদি 1 সেকেন্ডে 4 জুল পরিমাণ কাজ করে, তখন এটা পাওয়া যাবে। কম্বিনেশন আরও হতে পারে। যদি 2 সেকেন্ডে 8 জুল পরিমাণ কাজ করে, তখন এটা রেজাল্ট কত পাওয়া যাবে? 4ই পাওয়া যাবে। 2 সেকেন্ডে যে 8 জুল পরিমাণ কাজ করে, তখনও সেই যন্ত্রের ক্ষমতা আমরা বলি 4 ওয়াট। এখন কথা হচ্ছে যে এই 4 জুল কাজ করার মানে কি? আমরা তো 1 কেজি বললে বুঝি যে হ্যাঁ, এতটুকু ভর 1 কেজি, এতটুকু দূরত্ব 1 ফিট, এতটুকু দূরত্ব 1 মিটার। তাহলে 4 জুল কাজ, কতটুকু কাজকে আসলে 4 জুল বলা হয়? এটা বুঝবো কি করে? এটা বোঝার ওয়ে হচ্ছে যে তখন কাজের ইকুয়েশনটা লিখতে হবে। W ইকুয়াল কি? F ইন্টু S। তাহলে তোমার F ইন্টু S মানে কি? 4 জুল, রাইট? রাইট, ওকে। তাহলে 4 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটাও, দেখো এটা কি? বল, এটা কি? সরণ। তাহলে তখন এটা কত? 4 পাবা কি পাবা না? পাবা। এটা একটা কম্বিনেশন। এমনও হতে পারে যে 2 নিউটন বল প্রয়োগ করে যে 2 মিটার সরণ ঘটাও, তাহলে সেটা কত জুল? 4 জুল কাজ। ভালো করে বোঝো, ক্ষমতা 4 জুল, তার মানে 1 সেকেন্ডে 4 জুল পরিমাণ কাজ করলে সেই যন্ত্রের ক্ষমতা আমরা কত বলি? 4 ওয়াট। ঠিক আছে, বুঝলাম। তো 4 জুল কাজ মানে কি? কতটুকু কাজ আসলে 4 জুল?
তখন বলা হচ্ছে যে যদি এইরকম একটা গাড়ি থাকে, এই গাড়িকে যদি তুমি 4 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটাতে পারো, তার মানে তুমি কত জুল কাজ করছো? 4 জুল কাজ করছো। অথবা এরকম কম্বিনেশন হতে পারে যে এটা একটা গাড়ি, এই গাড়িকে যদি তুমি 2 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরণ ঘটাও, অর্থাৎ একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল, তুমি 2 নিউটন বল প্রয়োগ করলা এবং গাড়িটা 2 মিটার সরে গেল, তাহলে কাজ কত হচ্ছে? 2 × 2, দ্যাট মিনস 4। তার মানে তুমি আসলে কত জুল কাজ করলে? 4 জুল কাজ করলে। তার মানে তুমি 2 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরণ ঘটালা। ফিজিক্স বলছে তুমি আসলে 4 জুল পরিমাণ কাজ করলা, এবং এই 4 জুল পরিমাণ কাজ যদি 1 সেকেন্ডে করো, তখন ফিজিক্স বলছে তোমার মাঝে 4 ওয়াট ক্ষমতা সম্পন্ন তুমি একটা মানুষ। যদি বেসিকের ভিডিওগুলো দেখো, এগুলো সব বিস্তারিত বলা হয়েছে আসলে, তারপরেও নতুন স্টুডেন্টের জন্য এতটুকু ব্যাখ্যা করলাম। একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 500 মেগাওয়াট বলতে কি বোঝায়? ওকে, ঠিক আছে, দেখো ক্ষমতা দেওয়া আছে না, ক্ষমতা দেওয়া আছে 500 মেগাওয়াট। লেখো 500 মেগাওয়াট। মেগা মানে 10⁶ অলরেডি বলেছি আমরা, তাহলে 500 × 10⁶, এটাকে কি বলা যাবে? ওয়াট বলা যাবে। তো এটা তো ক্ষমতা, এটা কার একক? ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতা ইকুয়াল আবার কি লিখতে পারি? ক্ষমতা ইকুয়াল লিখতে পারি W/T। তাহলে W/T আসলে কত? 500 × 10⁶। এটাকে আরও সুন্দর করে লেখা যায়, 2টা শূন্য এর পাশে দাও, তাহলে কি হবে বলো তো? 5 × 10⁸, হ্যাঁ না? কোনো ডাউট? ও, ওয়াট হবে, এত ওয়াট। তো কোনো একটা বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা এত বলতে বোঝায় যে ওই পাওয়ার স্টেশন 1 সেকেন্ডে, ভালো করে 1 সেকেন্ডে, দেখো 5 × 10⁸ ডিভাইডেড বাই 1, এটা কি? দেখো তো উপরে কি আছে? শক্তি, তাহলে তার একক কত? জুল। নিচে কি আছে? সেকেন্ড, তার মানে কি? তার নিচে কি আছে? টাইম, তার একক কত? সেকেন্ড। তাহলে কোনো একটা বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 500 মেগাওয়াট বলতে বোঝায় ওই বৈদ্যুতিক স্টেশন 1 সেকেন্ডে এত জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। এখন যদি তোমার মন চায় যে এত জুল বিদ্যুৎ শক্তি মানে কি, তাহলে তোমাকে আবার আজ এইভাবে ব্যাখ্যা করতে হবে, F × S দিয়ে ব্যাখ্যা করতে হবে, রাইট? ওকে, ব্যাখ্যাটা এইভাবে, যাই হোক ওগুলো আর দরকার নেই। তো কোনো একটা বৈদ্যুতিক স্টেশনের ক্ষমতা এত বলতে বোঝায়, তাহলে P × W/T, এটাই ক্ষমতা, আর এটাই আসছে আসলে 5 × 10⁸, এভাবে লেখা যায়। তার মানে কাজের মান ধরো বা শক্তির মান ধরো 5 × 10⁸, আর নিচে সময় ধরো 1 সেকেন্ড। এটা তো জুল, কাজ না, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। তাহলে ওই বৈদ্যুতিক স্টেশন 1 সেকেন্ডে এত জুল পরিমাণ শক্তি উৎপন্ন করছে। এভাবে লিখবা যে কোনো একটা বৈদ্যুতিক স্টেশনের ক্ষমতা এত বলতে বোঝায় ওই বৈদ্যুতিক স্টেশন মানে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, স্টেশন 1 সেকেন্ডে এই পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে। 5 × 10⁸ জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছে। ওকে, বিদ্যুৎ বানান ভুল হয়েছে। নেক্সট, শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না, ভর থেকেও শক্তি পাওয়া যায়, ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা থিওরি অফ রিলেটিভিটি, হ্যাঁ, আইনস্টাইন স্যারের, উনি একটা ইকুয়েশন দিয়েছেন যে E = mc²। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। সি কি? এম দেখো, এম হচ্ছে বস্তুর ভর। সি কি? সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত জানো? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি তুমি কিলোমিটার করো, মানে এটা 3-এর পরে 8টা শূন্য, কিলোমিটার যদি করো 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলেও 3-এর পরে কয়টা শূন্য আসবে? 5টা শূন্য আসবে। মানে এটা 3-এর পরে 8টা শূন্য, তুমি 1000 দ্বারা ভাগ করলা, মিটার থেকে কিলোমিটার করে দিলা, তাহলে 1000 দ্বারা ভাগ করে 3টা শূন্য কেটে গেলেও 5টা শূন্য থাকবে। এটা কি হয়ে যাবে? কিলোমিটার পার সেকেন্ড। মানে আলো 1 সেকেন্ডে 3000 কিলোমিটার যায়। তাহলে একটাবার ভাবো, এই সংখ্যাটা কি খুব ছোট নাকি খুব বড়? খুবই বড়। আচ্ছা, তো এখানে প্রশ্ন করেছে শুধু শক্তি থেকেই শক্তি পাওয়া যায় না, যেমন রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি পাচ্ছ, তাই না? রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি পাচ্ছ, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছ। তো শক্তি থেকেই শক্তি পাওয়া যায় না, ভর থেকেও শক্তি পাওয়া যায়। তার মানে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন স্যারের এইটা ব্যাখ্যা করতে বলেছে।
এখানে বোঝাচ্ছে যে এখানে ভর যদি খুব অল্পও হয়, তার সাথে দেখো সি, ভর সাপোজ খুবই কম, সাপোজ 1 গ্রাম, সি কত 3 × 10⁸, তার উপরে আবার আছে স্কোয়ার। এমনিতেই তো এটা বৃহৎ একটা সংখ্যা, তার উপরে আবার স্কোয়ার। তার মানে কি খুব কম পরিমাণ ভর থেকে, খুবই কম পরিমাণ ভর থেকে অনেক বেশি পরিমাণ শক্তি কিন্তু আসলে পাওয়া যায়। এই জিনিসগুলোই বলতে বলা হয়েছে, একটু দেখবা, তারপরে এভাবেই লিখে দিবা। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে কি ব্যাখ্যা করো। আচ্ছা, কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে সাপোজ ই আউট ডিভাইডেড বাই ই ইন ইন্টু 100% ইন্টু 100। ওকে, এখন চিন্তা করো, আমি যদি হিসাব করি এভাবে যে 1 লিটার তেল দিয়ে তার 45 কিলোমিটার যাওয়ার কথা। ভালো করে বুঝবা, আমি খাতা কলমে হিসাব করলাম, 1 লিটার তেল দিয়ে 45 কিলোমিটার যাওয়ার কথা। তোমার এটা হচ্ছে রাসায়নিক শক্তি, তেল, এটা কি রাসায়নিক শক্তি, আর 45 কিলোমিটার যাওয়ার কথা, তার মানে ওটা কি গতিশক্তি। তো দুইটা শক্তি তো আসলে সেম, শক্তি তো সেম। তার মানে এইটা যদি ই ইন হয়, এটাও কিন্তু আসলে ই ইনই। আমি বলেছি কি যে তার 1 লিটার তেল দিয়ে 45 কিলোমিটার যাওয়ার কথা, তার মানে এটাও ই ইন, এটাও ই ইন। এখন আমি মোটরসাইকেল চালাইতে গিয়ে দেখলাম, বা যে গাড়ি চালাইতে গিয়ে দেখলাম সে 45 কিলোমিটারে গিয়েছে, 45 কিলোমিটার যাওয়ার কথা 45 কিলোমিটারে গিয়েছে। তার মানে আমি বাহ্যিকভাবে, বাস্তবিকভাবে, দ্যাট মিনস আমার ই আউটও কত, সেই 45ই আসছে। তাহলে উপরেও 45, নিচেও 45, তার সাথে 100, তাহলে এখানে হবে 1 × 100, তাহলে এটা 100%। তাহলে কোনো একটা যন্ত্রের ক্ষমতা সর্বোচ্চ কত হতে পারে? 100% হতে পারে, যে যতটুকু যাওয়ার কথা ততটুকুই যাচ্ছে। এটাই তো সর্বোচ্চ। আমি খাতা কলমে হিসাব করে যা দেখলাম, যতটুকু যাওয়ার কথা ততটুকুই যাচ্ছে, তার মানে কি সর্বোচ্চ আমি পেয়েছি। কিন্তু আসলেই কি তাই যায়? না, তার চেয়ে কি যায়? কম যায়। তার মানে ই আউটের পরিমাণটা কি হবে বাবা? কমে যাবে। ই আউটের পরিমাণটা কি হবে? কমে যাবে। ই আউট কখনোই 45 কোনো যন্ত্রেরই আসে না। যদি ধরেও নেই যে 1 লিটার তেল দিয়ে 45 কিলোমিটার যাওয়ার কথা 45 কিলোমিটারই গিয়েছে, তাহলে এইটাও 45, এটাও 45, 100% সর্বোচ্চ হতে পারে। কিন্তু আসলে তো বাস্তবিকভাবে তা হয় না, বরং আরও কম হয়। হয়তো ই আউট হইল 30 আর নিচে হচ্ছে কত? 45, তার সাথে কত গুণ হয়ে আছে? 100। তাহলে এই সংখ্যাটা কি হবে বলো তো? 1-এর চেয়ে বড় হবে নাকি ছোট হবে? ছোট হবে, কারণ উপরে বড় সংখ্যার নিচেই, উপরে ছোট সংখ্যার নিচেই বড় সংখ্যা। যখন তুমি বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করবা, এটা অলওয়েজ লেস দেন 1 হয়ে যাবে। 45 হলে 1 হয়, তো উপরে 30 হলে সংখ্যাটা কি হবে? 1-এর চেয়ে ছোট হবে। 1-এর চেয়ে যদি ছোট হয়, সাপোজ এই ভ্যালুটা আসলে 0.7, তো 0.7 × 100 করলে আসলে এটাকে কি করা যাবে? 70% বলা যাবে। তার মানে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা কখনোই 100%-এর উপরে হতে পারে না। 100% তখনই হয় যখন আমি যতটুকু শক্তি চেয়েছি ততটুকুই পেয়েছি। এর চেয়ে তো বেশি কিভাবে হবে? তুমি হিসাবই করেছো এতটুকু দিয়ে এতটুকু পাওয়ার কথা, তুমি তো পেয়েছো, তাই তুমি সর্বোচ্চটাই পেয়েছো, তাই না? না, মানে কখনো 100%-এর উপরে হতে পারে না। তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? কর্মদক্ষতা 60% বলতে বোঝায়, 60% বলতে তড়িৎ মোটরের ক্ষমতা 60% বলতে বোঝায় যে ওকে যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে, তার মানে তাকে যদি 100 জুল দেওয়া হয়, তার 60 জুল পরিমাণ আমরা রিটার্ন পাই, মানে আমরা কাজ পাই, বাকি 40% কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটাই কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় তাকে মোট যে পরিমাণ শক্তি বা মোট যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়, তার 60% রিটার্ন করে, মানে 60% আমার প্রদত্ত মানে কার্যকর ক্ষমতা অথবা কার্যকর শক্তি হিসেবে ফেরত পাই, বাকি 40% শক্তি সে কী করে? নষ্ট করে। এটা কীভাবে হয় আমি একটু তোমাদেরকে বোঝাই বলি। সাপোজ একটা বৈদ্যুতিক মোটর কি উঠায়? পানি উঠায়। পানি উঠায়, তাহলে তাকে কি দিতে হয়? বৈদ্যুতিক শক্তি দিতে হয়। তাহলে আমরা হিসাব করলাম যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিয়ে যেহেতু 2 কেজি পানি উঠানোর কথা। কত কেজি? 2 কেজি পানি উঠানোর কথা। 2 কেজি পানি যদি উঠায়, কোনো একটা উচ্চতায় যদি উঠায়,
সাপোজ সে 1 মিটার উচ্চতায় উঠালো, কত মিটার উচ্চতায়? 1 মিটার উচ্চতায় সে উঠালো। তাহলে 2 কেজি পানি যদি 1 মিটার উচ্চতায় থাকে তাহলে তার মধ্যে কত শক্তি স্টোর হবে? তার মধ্যে স্টোর হবে 2 mgh থেকে না, তাহলে mgh, তাহলে m হচ্ছে আমার m হচ্ছে আমার 2, g হচ্ছে 9.8 আর h হচ্ছে সাপোজ 1, দ্যাট মিনস আমার 19.6 জুল। তাহলে আমার 2 অ্যাম্পিয়ার দিয়ে ভালো করে 2 অ্যাম্পিয়ার দিয়ে আমি হয়তো হিসাব করলাম যে তার আসলে 5 কেজি পানি উঠানোর কথা। কত কেজি পানি উঠানোর কথা? 5 কেজি পানি উঠানোর কথা। সে উঠাচ্ছে মাত্র কত কেজি? 2 কেজি। তাহলে বাকি 3 কেজি কি উঠাতে পারছে না? কেন উঠাতে পারছে না? 2 অ্যাম্পিয়ার দিয়ে তো খাতা কলমে সেটাই উঠানোর কথা ছিল, কেন উঠাতে পারছে না? একটা মোটর যখন চলে সে কি শব্দ শক্তি উৎপন্ন হয় না? হয়। হয়। তাপ শক্তি উৎপন্ন হয় না? হয়। তাহলে এই যেই অ্যাম্পিয়ার বা যে পরিমাণ বিদ্যুৎ দিয়ে 3 কেজি পানি ওঠানোর কথা ছিল সেই পরিমাণ বিদ্যুৎ আসলে শব্দ শক্তি, তাপ শক্তি, এই শক্তি সেই শক্তি এগুলো করতে ব্যয় হয়ে গেছে। মানে 40% শক্তি কি হয়ে গেছে? অন্য শক্তিতে কনভার্ট হয়ে গেছে। এই নয় যে শক্তি নষ্ট হয়ে গেছে, না। আমরা বৈদ্যুতিক মোটর থেকে কি চাই? যে সে শুধু পানি উঠাবে, কিন্তু সে তা করছে না, শুধু পানি উঠাচ্ছে না, সে শব্দ উৎপন্ন করছে, এটা করছে সেটা করছে, তো বাকি শক্তি কি ওখানে নষ্ট হয়ে গেল। তো এই জাতীয় প্রশ্নের আনসার তোমরা কীভাবে করবা? যে 100 জুল শক্তি তাকে সরবরাহ করলে সে 60 জুল শক্তি কার্যকর হিসেবে পাওয়া যায় আর বাকি 40 জুল শক্তি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার মানে কি? যে শক্তিটা আমরা চাই না সেটাতে খরচ হয়। যেমন শব্দ শক্তি, একটা বৈদ্যুতিক মোটর পানি উঠাবে, শব্দ হবে, এটা তো আমরা চাই না। ও গরম হয়ে যাবে, সেটাও তো আমরা চাই না। তাপ শক্তিও তো আমরা চাই না। তো শব্দ শক্তি, তাপ শক্তিতে 40% নষ্ট হয়ে গেছে। ওকে, গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ, গতিশক্তির ইকুয়েশন কিভাবে লেখা হয়? E = ½ mv²। বস্তুর ভর কি কখনো নেগেটিভ হয়? না। বস্তুর বেগ নেগেটিভ হতে পারে। বস্তু এই দিকে গেলে পজিটিভ বললে, এদিকে গেলে আমাদেরকে নেগেটিভ বলতে হবে। অর্থাৎ কোনো একটা বস্তু এই দিকে হয়তো যাচ্ছে, এখানে বেগ যদি তুমি 2 মিটার পার সেকেন্ড বলো, যে 1 সেকেন্ডে এদিকে 2 মিটার যাচ্ছে, এদিকে গেলে ভি কত বলতে হবে? -2 মিটার পার সেকেন্ড কিন্তু তোমাকে বলতে হবে। ওকে, তার বেগ নেগেটিভ হতে পারে। বেগ যদি নেগেটিভ হয়েও m-2 যদি তুমি বসাও, আলটিমেটলি এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে এই দিকে গেলে তো প্লাস, প্লাসের উপরে স্কোয়ার তো প্লাসই হবে, কিন্তু মাইনাস হলেও কি হয়? আসলে প্লাসই হয়। তার মানে গতিশক্তি বেগের বর্গ হওয়ার কারণে, এটা বলে দিবা, গতিশক্তি বেগের বর্গ হওয়ার কারণে কখনোই ঋণাত্মক হতে পারে না। নেক্সট, লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপরে নির্ভর করে কেন? ব্যাখ্যা করো। দেখো, কর্মদক্ষতার ইকুয়েশন লেখো। লভ্য কার্যকর শক্তি, তাহলে ই আউট ডিভাইডেড বাই ইন ইন্টু 100, এটাই তো কর্মদক্ষতা। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপরে নির্ভর করে কেন? এইটা যদি কখনো বাড়ে, আলটিমেটলি এটাই তো বাড়বে। মানে কর্মদক্ষতা যদি কখনো আমি বলি 40%, তার মানে কি? তার মানে তাকে 100 জুল শক্তি সরবরাহ করলে সে 40 জুল কি করে? রিটার্ন করে। মানে যেটা আমি চাই সেটা আমাকে দেয়। হয়তো আমি পানি উঠাচ্ছি, তাহলে 40 জুল সে পানি উঠাতে কাজ করে, বাকি থাকে যে 60 জুল সেটা সে নষ্ট করে ফেলে। আমি যদি বলি কর্মদক্ষতা 80%, তার মানে কি? তার মানে হচ্ছে 80% মানে হচ্ছে তাকে যদি আমি 100 জুল শক্তি সরবরাহ করি, রাইট, সে কি করে? 80 জুল আমাকে রিটার্ন করে। তার মানে এটাই তো কার্যকর শক্তি। এটাই কি বাবা? কার্যকর শক্তি, রাইট, এটাই কি? কার্যকর শক্তি। আর বাকি 20 জুল সে কি করে? নষ্ট করে। এটা হচ্ছে অপচয়কৃত শক্তি। তো এটা তো এমনিই বোঝা যাচ্ছে যে আমাদের কর্মদক্ষতা যত বাড়ে তত আসলে তার তোমার লভ্য কার্যকর শক্তিটা আসলে বাড়ে। এইভাবে লিখে দিলেই হবে। বেসিকটা বোঝো, বাকিটা পারবা। নেক্সট, বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। লাগবে না, বাদ দাও। বেগ 1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে? পারবা এটা? ওই কি বলেছে? কত শতাংশ বাড়বে, তার মানে কি? ডেল ই কে কিভাবে? পরের গতিশক্তি E2 মাইনাস আগের গতিশক্তি ডিভাইডেড বাই আগের গতিশক্তি। কত শতাংশ? তার মানে এর সাথে কি হয়ে যাবে? 100 গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইন কি হবে? E2 ডিভাইডেড বাই E1 মাইনাস 1, তাই নয় কি? এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, E2 বাই E1, আর E মাইনাস E1 করলে তো মানে এই ইকের নিচে এই ইকে গেলে তো 1 হয়ে যাবে। এটার সাথে থাকবে 100, রাইট। তো এখন তোমার কাজটা কি?
বেগ 1% বাড়লে, সাপোজ আগে বেগ ছিল v, দ্যাট মিনস ek1 হচ্ছে হাফ mv স্কোয়ার, কি হাফ mv স্কোয়ার, এটা হচ্ছে আগের গতিশক্তি, এটা কি আগের গতিশক্তি। আমার তো লাগবে এখানে ek1 আর ek2 তো লাগবে, এটা হচ্ছে আগের গতিশক্তি, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। পরের গতিশক্তি যখন তুমি বের করতে চাচ্ছ, বেগ কত শতাংশ বেড়েছে? 1% বেড়েছে। তাহলে যখন তুমি পরের গতিশক্তি লিখবা তাহলে বেগটা আগে বাড়াতে হবে। তাহলে ek2, তাহলে যখন হাফ mv স্কোয়ার লেখার চেষ্টা করবে, v কে আর লিখতে পারবা না, কারণ বেগ তো 1% বেড়েছে। তাহলে বেগ 1% বেড়েছে, আগে বেগ কত ছিল? v। তাহলে পরের বেগ ধরো v2 কত? v প্লাস v ইন্টু 1%, রাইট? v ইন্টু 1%, এটাকে তুমি v1 ধরতে পারো, সমস্যা নাই। তাহলে v2 কি হবে? v1 এর 1%। তো এটা আলটিমেটলি কি হবে? v1 প্লাস v1 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। এখন তোমার কাজটা কি বাবা? এটা কি 0.01 হবে মেবি, তো এটা যোগ করে দিবা, এটা হবে 1.0.1 v1। তাহলে v2 তুমি পেয়ে গিয়েছো, এই v2 কোথায় বসিয়ে দেবা? এখানে বসিয়ে দেবা, এটাকে v2 ধরো। আগের গতিশক্তি ek1 হাফ mv1 স্কোয়ার, পরের গতিশক্তি v2 কি? বেগ 1% বেড়ে যাচ্ছে, তাহলে বেগ 1%, এই v2 জায়গায় v2 কি হবে? আগের বেগের 1% বেড়ে যাবে। তাহলে আগের বেগ কত? v1 এর সাথে তার 1% বাড়িয়ে দিচ্ছ, এখান থেকে যা হবে সেটা এখানে বসিয়ে দিবা। ক্লিয়ার? এই v2 কিন্তু এখন v1 দ্বারা চেঞ্জ হয়ে যাবে, এবং যখন তুমি ek2 ডিভাইডেড বাই ek1 বের করে, এখানে তো ভালো করে, এখানে ek2 ডিভাইডেড বাই ek1 তো আসছে, তাহলে এই মান যদি তুমি এখানে বসাও, তারপর যদি ভাগ করলে এগুলো কেটে যাবে, হাফ m কেটে যাবে, রাইট? এবং এটাও হচ্ছে v1, আর এখান থেকেও কি কিন্তু শুধু v1ই আসবে, তার মানে ek2 ডিভাইডেড বাই ek1 করলে v1 কেটে যাবে, ফাইনালি একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবা, আনসার হয়ে যাবে। ঠিক একই রকম একটা করানো হয়েছে তোমাদেরকে। ওকে, কোনো স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? ভালো করে দেখো, আমরা জানি F ইকুয়াল একটা স্প্রিংটাকে কি করা হয়েছে বাবা? এরকম সাপোজ x মিটার প্রসারিত করা হয়েছে। তো স্প্রিংয়ের ইকুয়েশন কেমন? F ইকুয়াল বলা হয় kx। কেটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, মানে ব্যাপারটা এরকম থাকে যে F প্রপোর্শনাল x, মানে স্প্রিংকে যত বেশি টানবা তার মধ্যে তত বেশি বল সৃষ্টি হবে, মানে -x থাকে। কেন -x থাকে? স্প্রিংয়ের পজিশন আগে ছিল এখানে, স্প্রিংকে যদি তুমি ওইদিকে টেনে নিয়ে যাও, তাহলে সরণ যদি এদিকে হয়, স্প্রিংয়ের বল কোন দিকে সৃষ্টি হবে? এদিকে। তাহলে বল যেদিকে সৃষ্টি হয়, সরণ কি তার উল্টা দিকে ঘটালেই সৃষ্টি হয়। ব্যাপারটা তো এমনই, তুমি স্প্রিংকে যদি ওই দিকে x মিটার সরণ ঘটাও, তাহলে বল যেটা সৃষ্টি হবে ঠিক তার উল্টা দিকে হবে, সেই জন্য -x লেখা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে একটা মোটা স্প্রিংয়ের জন্য যে পরিমাণ বল সৃষ্টি হবে, সাপোজ একটা মোটা স্প্রিং, একটা চিকন স্প্রিং, তাহলে মোটা স্প্রিংকে 1 মিটার সরালে যে পরিমাণ উল্টা দিকে বা প্রত্যয়নী বল যেটাকে বলে সৃষ্টি হবে, চিকন স্প্রিংকে 1 মিটার সরণ ঘটালেও কি একই প্রত্যয়নী বল সৃষ্টি হবে না? মোটা স্প্রিংয়ের জন্য বেশি, চিকন স্প্রিংয়ের জন্য কম, এটাই তো ব্যাপার আসলে। ওকে, তো এখান থেকে আসলে ইকুয়েশনকে কীভাবে লেখা হয়? -kx। এই মাইনাসটা না দিলেও চলে, কারণ মাইনাস দ্বারা বোঝাচ্ছে x যেদিকে বল তার উল্টা দিকে। পরে কেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে ইকুয়াল কি বলা হয়? F/x, রাইট? এই কে এর মান দেওয়া আছে কত দেখো তো? 15। দেখো একক, দেখো বলের একক কি? নিউটন, x এর একক কি? মিটার। সরণ ওটা তো মিটার, মানে এটাই দেওয়া আছে তোমার আসলে 1500 নিউটন পার মিটার। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে স্প্রিংকে যদি তুমি 1 মিটার সরণ ঘটাও, তাহলে তার মধ্যে ভালো করে এটার এই কম্বিনেশন হবে কি হবে না, যে উপরে 1500, এখানে বল, তাহলে বলের একক নিউটন, আর নিচে হচ্ছে 1, তাহলে এখানে তুমি 1500 পাবা কি পাবা না? পাবা, এবং নিউটন পার মিটারই পাবা। তার মানে প্রতি 1 মিটার সরণ ঘটানোর জন্য ওই স্প্রিংয়ের মধ্যে 1500 নিউটন বল সৃষ্টি হয়। তার মানে x যদি হয় 1 মিটার, অর্থাৎ তুমি যদি স্প্রিংয়ের সাম্য অবস্থান থেকে স্প্রিংটাকে এদিকে 1 মিটার সরণ ঘটাও, তাহলে স্প্রিং তার উল্টা দিকে 1500 নিউটন বল সৃষ্টি করবে। তার মানে স্প্রিং ধ্রুবক হচ্ছে মূলত বল। কেমন বল? প্রতি 1 মিটার সরণের জন্য স্প্রিংয়ের মধ্যে কি পরিমাণ প্রত্যয়নী বল বা উল্টা দিকে বল সৃষ্টি হচ্ছে সেটা।
বিভব শক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে আসলে যে শক্তি স্টোর হয়, রাইট। যেমন এটা স্প্রিং, স্প্রিংটাকে তুমি কোথায় নিয়ে গেলা, এখানে নিয়ে গেলা, তাহলে এই যে এখান থেকে এতটুকু সরণ ঘটালা, এক্স সাপোজ 2 মিটার, তাহলে তোমাকে যদি বলি স্প্রিংয়ের মধ্যে কী পরিমাণ শক্তি স্টোর হলো, তাহলে এটাতে হিসাব করা হয় হাফ কে এক্স স্কোয়ার, রাইট। এক্স হচ্ছে কত মিটার সরণ ঘটানো হচ্ছে, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক স্প্রিংয়ের উপর ডিপেন্ড করে, স্প্রিং কী দিয়ে তৈরি, স্প্রিং মোটা নাকি চেকন, ওই কে এর মান দেয়া থাকবে। অথবা সাপোজ এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, রাইট, এটাকে এখানে তুমি উঠাইছো, রাইট, সাপোজ এইচ ইকুয়াল 10 মিটার উচ্চতায় তুমি উঠাইছো, এবং এটা হচ্ছে সাপোজ 2 কেজি, তাহলে এর মধ্যে কী শক্তি স্টোর হবে, mgh পরিমাণ শক্তি ও বিভব শক্তি। তাহলে দুটাই কিন্তু বিভব শক্তি, ওটা হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি, এটা হচ্ছে এই বস্তুর জন্য বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ইকুয়েশন বা ডেফিনেশন কি, কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে শক্তি স্টোর হয়। কারণ কি, তুমি যদি এই স্প্রিংটাকে ছেড়ে দাও, সাপোজ এখানে একটা বস্তু রেখেছো, এই স্প্রিংকে যদি ছেড়ে দাও, স্প্রিং এখানে এসে বল প্রয়োগ করবে, তাহলে বল থাকবে, এবং এই বস্তুকে এখানে থাকবে না, ছিটকে চলে আসবে, তার মানে এই বস্তুর কি থাকবে, একটা সরণ থাকবে, তার মানে সরণ থাকবে, তার মানে একটা কাজ হচ্ছে, এই কাজটা কে করছে, এই কাজটা নিশ্চয়ই এই স্প্রিং করছে। স্প্রিং কেন করছে, কারণ স্প্রিংকে তার সাম্য অবস্থান যেটা ছিল সেখান থেকে পরিবর্তন, তার অবস্থানটা পরিবর্তন করা হয়েছে, রাইট। তো অবস্থান পরিবর্তন করে যখন তুমি এখানে নিয়ে গেছো, ছেড়ে দিলে এটাকে এসে বল প্রয়োগ করছে এবং তার একটা সরণ হচ্ছে, দ্যাট মিনস একটা কাজ করছে। এই কাজ তখনই করতে পারছে যখন একে সরণ ঘটানো হয়েছে, তার অবস্থানের পরিবর্তন ঘটানো হয়েছে, রাইট। এখন কাজ যেহেতু করতে পারছে, তার মানে কাজ ইকুয়াল কি শক্তি। কাজ কখন করতে পারে, কোনো একটা বস্তুর মাঝে শক্তি থাকলেই তো কাজ করতে পারে, তাই না। তার মানে অবস্থানের পরিবর্তন ঘটালে তার মধ্যে কি শক্তি স্টোর হয়। লাস্ট, গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পর্কিত। সহজ, কি বলেছে দেখো তো, গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পর্কিত। অর্জিত গতিশক্তি স্বাভাবিকভাবে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা আনসার করবে এভাবে আনসার করবে, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এবং তারা বলবে যে হাফ এম এটা তো আসলে কনস্ট্যান্ট, বস্তুর ভর তো কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইকে আমরা সমানুপাতিক ভি স্কোয়ার লিখতে পারি। তাহলে গতিশক্তি বেগের সাথে বর্গের, মানে বেগের বর্গের মতো সম্পর্কিত। এইভাবে যখন লিখবে এটা আসলে হাফ মার্কস পাবে। প্রশ্ন হচ্ছে কিউ কিস লিয়ে, ঠিকই তো ছিল। দেখো এখানে অর্জিত নামে একটা শব্দ রয়েছে, প্রত্যেকটা ফিজিক্স শেখানো টাফ, ফিজিক্স শেখাও টাফ। তারা বলেছে অর্জিত, তার মানে কি আগে যে বেগ ছিল, আমরা বলি না যে তোমার অর্জনটা কি, তার মানে তোমার আগে যা ছিল সেটা আমি জানতে চাইনি রে ভাই, পরে তোমার কি হলো, তুমি লাইফে কি করলা, তোমার অর্জনটা কি জীবনে, মানে আগে যেটা ছিল সেটা নয়, পরেরটা জানতে চাওয়া হচ্ছে। ওকে, তার মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগ হয়তো এখানে ছিল ইউ, এটা ছিল 0 মিটার পার সেকেন্ড, এখানে বল প্রয়োগ করা হলো, কি প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলো, এবং এই জায়গায় গিয়ে বস্তুর বেগটা কি হলো আসলে, এই জায়গায় গিয়ে বস্তুর বেগ হলো আসলে ভি। তাহলে এইটাই হচ্ছে আমার অর্জিত গতিশক্তি, বল প্রয়োগের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অর্জিত গতিশক্তি। তাহলে এখানে কেউ একজন বল প্রয়োগ করেছে এবং তার কি হয়েছে, একটা সরণ হয়েছে, দ্যাট মিনস কাজ হয়েছে। ডাব্লিউ ইকুয়াল কি বলতে হবে, এফ ইন্টু এস, রাইট। এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল এম এ এস, এটাকে দেবে 1 নম্বর ইকুয়েশন, রাইট। এখন কথা হচ্ছে এই বস্তু এখানে কেমন ছিল, 0 ছিল, স্থির অবস্থায় ছিল। তো আমরা এইভাবে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো আমাদেরকে সম্পর্ক কার সাথে বলেছে, এটা ইকে বলো, সমস্যা তো নাই, গতিশক্তি আর কাজ তো একই জিনিস, গতিশক্তি আর কাজ তো একই জিনিস, তাই না। তো ডাব্লিউ ইকুয়াল এফ এস বলা আর ইকে ইকুয়াল এফ এস বলা একই জিনিস। ওকে, ক্লিয়ার হুয়া। ওকে, তো এখন ইউ কত হবে, ইউ এখানে হবে 0 প্লাস 2as। তো আমাদেরকে সম্পর্ক কার সাথে নির্ণয় করতে বলেছে, আমাদেরকে ইকের সাথে এস এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে না, ভি এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এমন একটা ইকুয়েশন সিলেক্ট করলাম যেখানে ভি আছে, তো এখানে ভি আছে, রাইট। ওকে, তাহলে এখন এই জায়গা থেকে কীভাবে লেখা যাবে, দেখো তো এস ইকুয়াল ভি স্কোয়ার বাই 2 লেখা যাবে কি যাবে না, অবশ্যই যাবে। 2s এর পাশে নিয়ে আসো, ভি স্কোয়ারের পাশে দাও, 2টাকে পার করে দিলে ভি স্কোয়ার বাই 2 হলো, এটাকে সাপোজ 2 নম্বর ইকুয়েশন দাও। এই এস এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও, এস এর মান কোথায়, ওখানে বসিয়ে দাও। তো এস এর মান যদি ওখানে বসিয়ে দাও তাহলে ইকে ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল, এটা কি এম এস আছে, এম এস, তার মানে হচ্ছে এম এস এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই 2, দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার, রাইট। তার মানে ইকে ইকুয়াল কি আসলে হাফ এম ভি স্কোয়ার। দেখো ওই ইকে ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তার মানে কি আমি কাজ শক্তি গতিশক্তি একই জিনিস। এখন তোমাকে প্রুফ করতে হবে যে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার, কারণ হাফ এম এটা তো কনস্ট্যান্ট। তাহলে যদি সমান মানে সমানুপাতিক উঠিয়ে দিয়ে কনস্ট্যান্ট বসানো যায়, তাহলে কনস্ট্যান্ট উঠিয়ে দিয়ে সমানুপাতিক বসানো যাবে। তার মানে সম্পর্ক হচ্ছে গতিশক্তি তার
বেগের সাথে বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে এক্স্যাক্ট প্রসেস। এইভাবে লিখলে আসলে বোঝা যায় না, এই অর্জিত শব্দটাকে মূল্যায়ন করা হয় না। তুমি যখন এটাকে এইভাবে ব্যাখ্যা করবা তখন আসলে এই অর্জিত শব্দটাকে মূল্যায়ন করা হয় না। অর্জিত শব্দটা তখনই আসে যখন বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন তখনই হয় যখন বল থাকে। তার মানে তোমাকে ইকুয়েশনটা এমনভাবে ডেরাইভ করতে হবে যেখানে বল থাকবে, তার সরণ থাকবে, আলাদাভাবে বেগ হবে, তবেই না অর্জিত গতিশক্তি হবে। ক্লিয়ার হুয়া? বোঝা গিয়েছে? ওকে, ঠিক আছে, আমাদের এতটুকুই। নেক্সট ক্লাস শুরু হবে 10:50।